ওই শুনছো? হ্যাঁ, তোমাকেই বলছি। আজকের এই গল্পটা তোমার জন্য। যদি এক ফোঁটা ভালোবাসা, একটু গল্প আর একটু অনুভব দরকার হয়, তাহলে স্বাগত আমাদের ফাইজার ডায়েরিতে। এখানে ভালোবাসা শুধু বলা হয় না, শোনা যায়। তাই প্রতিনিয়ত নতুন নতুন ভালোবাসার গল্প শুনতে এখনই সাবস্ক্রাইব করো ফাইজার ডায়েরি। ধন্যবাদ সবাইকে। আমায় আমায় স্পর্শ করবেন না আবেশ ভাইয়া। আমার থেকে দূরে যান প্লিজ। আমার পুরো শরীরে ব্যথা, একটু রহম করুন। সদ্য বিবাহিত নতুন বউয়ের উক্ত কথা শুনেই মেজাজ বিগড়ে গেল আবেশের। নিজেকে সংযত করে এক দৃষ্টিতে তাকিয়ে রইল অর্ধেক ঘোমটা টানা মেয়েটির দিকে। মেয়েটি অস্বাভাবিকভাবে কাঁদছে আর বারবার এক কথা আওড়াচ্ছে। আমায় আমায় স্পর্শ করবেন না প্লিজ। আবেশ কিছুটা আগাতেই মেয়েটা আবার ভয়ে সংকুচিত হয়ে অনুনয়ের সুরে বলল, দূরে যান, আমার থেকে দূরে যান। সত্যি বলছি, আমার পুরো শরীরে ব্যথা। বিগড়ানো মেজাজ মুহূর্তেই আরো বিগড়ে গেল আবেশের। যেখানে সেই বিয়েটাই মানেনি এবং এই মেয়ের মুখ দেখার কোনো ইচ্ছেই তার নেই, সে কিনা সেখানে এই মেয়েকে ছুঁয়ে দেখবে। এই মেয়ে, কি সমস্যা তোমার? বারবার এক কথা বলছো কেন? আমি জানি আজ এই মুহূর্তে আমার সাথে কি হবে। আপনার দোহাই লাগে, আমায় ছেড়ে দিন প্লিজ। ভেজা গলায় একরাশ ভয় নিয়ে বলল সে। আবেশ নিজের রাগ সংযত করার জন্য বাসর ঘরে লাগানো ফুলের মালাগুলো টেনে ছিঁড়তে লাগলো। সবাই কি পেয়েছে তাকে যে যা ইচ্ছা বলবে আর সে শুনে যাবে? আবেশের ভাঙচুরের শব্দে মাধুর্য ভয়ে আরো সিটিয়ে গেল। সব পুরুষ এক ধরনের কেন হয়? মাধুর্যের মনে ভয়ের বীজ আরো শুকনোভাবে রোপণ হলো। সেই সাথে শরীরের ব্যথায় মরে যেতে ইচ্ছা করছে। হ্যাঁ ইউ, নিজেকে কি ভাবো তুমি? আমি কি ইচ্ছে করে তোমায় বিয়ে করেছি, না জোর করে তুলে এনেছি? আবেশের রাগে বলা প্রত্যেকটা কথায় খানিকটা অবাক হলো মাধুর্য। মিনমিনে গলায় বলল, আমি আমি কিচ্ছু জানি না আবেশ ভাইয়া, কিচ্ছু জানি না। মাথার চড়ে থাকা রাগটা দপদপ করে বাড়তে লাগলো আবেশের। ইচ্ছা হচ্ছে ঠাটিয়ে দুটো চড় মেরে মেয়েটার গাল লাল করে দিতে। আমাকে নিয়ে তোমার ধারণা কি? দাঁতে দাঁত চেপে প্রশ্ন করলো আবেশ। মাধুর্য কাঁদছে, ফুপিয়ে কেঁদে উত্তর দিল, আপনাকে নিয়ে আমার কোনো ধারণা নেই। আমি শুধু দয়া চাচ্ছি, প্লিজ আমার সাথে কিচ্ছু করবেন না। বিশ্বাস করুন, আমার শরীরে ব্যথায় মরে যেতে ইচ্ছে করছে। আবেশ রাগ ধরে রাখতে না পেরে পাশে থাকা ফুলদানিতে লাথি দিতে পুরো ঘর ঝনঝন আওয়াজে ছেয়ে যায়। মাধুর্য বিছানার চাদর খামচে ধরে ভয়ে আরো চুপসে গেল। তার অনুনয়ের জন্যই কি এত রাগ আবেশের? দুনিয়া এত নিষ্ঠুর কেন? নরকসম যন্ত্রণা শরীরে নিয়ে বিয়ের আসরে বসেছিল, আবারও আরেক নরক যন্ত্রণা বুঝি বাসর ঘরে ভোগ করতে হবে তাকে। আমাকে তুমি তোমার মতো থার্ড ক্লাস ভাবো? শুনে রাখো, তুমি এবং তোমরা আমাকে যেমন ঠকিয়েছ, আমি তোমার প্রত্যেকটা মুহূর্ত জাহান্নাম করে তুলব। আমার জীবন তো জাহান্নামের চেয়েও ভয়ঙ্কর আবেশ ভাইয়া। যদি পারেন আমাকে মেরে এই যন্ত্রণা থেকে মুক্তি দিন। মাধুর্যের কথা শুনে অবাক চোখে তাকালো আবেশ। যতবার খাটের দিকে তাকাচ্ছে রাগটা যেন আরো বেশি বেড়ে যাচ্ছে। ঘরে রঙিন বাতি আর মোমের আলোয় লাল বেনারসি পরে বসে থাকা নববধূর দিকে তাকালে কামনা না পেয়ে তার ইচ্ছা হচ্ছে মেয়েটাকে মেরে দিতে। মেয়েটার কান্নার আওয়াজ আরো বিরক্ত লাগছে তার। ঝাঁঝালো কণ্ঠে ধমকে উঠে বলল, এই মেয়ে, কান্না থামাও। আর একবার তোমার কান্নার সাউন্ড আমার কানে আসলে কি করবেন? মারবেন? না আর 5টা স্বামীর মতো অধিকার খাটাবেন? মাধুর্যের তীক্ষ্ণ আওয়াজে বলা কথায় সত্যি সত্যি এগিয়ে গেল আবেশ। শক্ত করে চেপে ধরল তার হাতের বাহু। ব্যথায় কুকড়ে উঠল মাধুর্য।
তোমায় নরক যন্ত্রণা দিব, যেই যন্ত্রণায় কাতর হবে তুমি, আর তোমায় বারবার মনে করাবো আমাকে বিয়ে করার দিনটা। আবেশের কথা শুনে মাধুর্য চমকে উঠল। সব যন্ত্রণা তাকে কেন সহ্য করতে হয়? নিজেকে ছাড়ানোর জন্য কেঁপে ওঠা কণ্ঠে বলল, আমাকে ছাড়ুন, ছেড়ে দিন, আমি ব্যথা পাচ্ছি। আবেশ শুনেও যেন শুনল না, আর শক্ত করলো হাতের বাঁধন। হিতাহিত জ্ঞান তার লোপ পাচ্ছে। সেই সাথে মনের কোঠায় পুষে থাকা রাগ অভিমানের মিশ্রিত অনুভূতি তাকে বিষিয়ে তুলছে। তোমাকে ছুঁয়ে দেখার কোনো রুচি এই আবেশের নেই। দয়া করে আমার হাত ছেড়ে দিন আবেশ ভাইয়া। মাধুর্য আবারও কাতর কণ্ঠে বলল। আবেশ রাগ মিশ্রিত পূর্ণ দৃষ্টি মেলে তাকালো। একদম গাঢ় লাল বেনারসি জড়ানো মেয়েটা অর্ধেক ঢেকে রাখা ঘোমটার আড়াল থেকে তার হাত থেকে ছাড়া পাবার জন্য মরিয়া হয়ে উঠেছে। তার জীবন কেমন এলোমেলো হয়ে গেল কিছু মুহূর্তে। গোছানো জীবনে আগোছালো হাওয়া বইছে। বেশ ভাইয়া। করুণ কণ্ঠেটাকে ভাবনার সুতো ছিঁড়ে আবেশের। আমার উপর একটু দয়া করুন, আপনার হাতের ছোঁয়া আমার শরীরে বিষের মতো লাগছে। মাধুর্য থেমে থেমে বলতেই আবেশ হাতের বাঁধন আলগা করে দিয়ে শাসিয়ে বলল, বিয়ের আসরে বসার সময় এই কথা মাথায় আসেনি? আমি আপনাকে বিয়ে করতে চাইনি। করলে কেন? পালিয়ে যেতে পারলে না? আবেশ মাধুর্যের হাত ছেড়ে চিল্লিয়ে বলল। মাধুর্য হাতের বাঁধন আলগা পেয়ে পিছিয়ে গিয়ে বলল, পালিয়ে যেতে পারলে আমি বহু আগেই চলে যেতাম আবেশ ভাইয়া। সমস্ত যন্ত্রণা থেকে পালিয়ে যেতাম। আমার কাউকে সহ্য হচ্ছে না, প্লিজ আমাকে একা ছেড়ে দিন, আমার আপনাকে ভয় লাগছে। আবেশ রাগ সংযত করতে না পেরে মাধুর্যের কথা একটানে ঘোমটা টেনে সরিয়ে দেয়। মিটমিটে আলোয় আবেশকে অতিরিক্ত ভয় লাগছে মাধুর্যের। আবেশ একটানে মাধুর্যকে টেনে নামায় খাট থেকে। হাতে টেনে মাধুর্য ব্যথায় কোকিয়ে ওঠে। আমাকে ভয় লাগছে, তাই না? আবেশ মাধুর্যের হাত ঝাঁকিয়ে বলতেই মাধুর্য দাঁতে দাঁত চেপে কান্না আটকায়। হাতের পুড়ে যাওয়া জায়গাটুকুই মাঝেই আবেশ চেপে ধরে আছে। জ্বলে উঠছে সমস্ত শরীর। বারবার হাত ছেড়ে দেওয়ার জন্য বললেও আবেশ ছাড়ছে না। লাইটের টিমটিমে আলোয় হঠাৎ করেই আবেশের চোখ গেল কান্নায় লাল হয়ে ওঠা মেয়েটির দিকে। টানা টানা চোখ, সাথে জোড়া ভ্রু, অত্যাধিক মায়া মুখমণ্ডল, লেপ্টে আছে কাজল, আইলাইনার। কাদার ফলে নাক চোখ ফুলে উঠেছে। আবেশের আগে একটু ভাটা পড়ল। মাধুর্য ছটপট করছে, চামড়া ছিলে যাচ্ছে হাতের। বীর একটু আগেই হাত পুড়েছে, সেই কথা মনে পড়তেই ব্যথা দ্বিগুণ বেড়ে গেল। কাপা কণ্ঠে বলল, আ- 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 আমি আ- আ- আমি চলে যাব, সবাইকে ছেড়ে চলে যাব। তবুও আমার হাত ছেড়ে দিন প্লিজ। আবেশ হাত ছেড়ে দিল সাথে সাথেই। মাধুর্য ব্যথায় মেঝেতে বসে পড়ল। মৃদু চিৎকার করে কাঁদতেই আবেশ ফিরে তাকালো। সে তো এমন কিছু করেনি যাতে মেয়েটা এইভাবে কাঁদবে। কাঁদছো কেন? কি হয়েছে? আবেশ কিছুটা মোলায়েম কণ্ঠে বলতেই মাধুর্য শব্দ করে কেঁদে উঠল। মাধুর্য আবেশের দিকে মুখ তুলে তাকাতেই বুঝতে পারলো চারদিক ঝাপসা হয়ে আসছে। আমাকে মেরে ফেলবেন প্লিজ, আমাকে মেরে ফেলুন। এক টুকরো কাগজ দিন, আমি নোট লিখে দিয়ে যাব। আপনার কোনো দোষ নেই। আবেশ ঘাবড়ে গেল মাধুর্যের ভেজা কণ্ঠের কথায়। মাধুর্য উঠে দাঁড়ানোর চেষ্টা করলেও পারল না। পেছনে থাকা সোফায় হেলান দিতে চেষ্টা করে ব্যথায় কুকিয়ে উঠল আবার। আবেশ তড়িঘড়ি করে রুমের লাইট জ্বালিয়ে দিল। মাধুর্য চোখ বন্ধ করে কাঁদছে। আবেশ এগিয়ে গেল। লাইটের আলোতে মাধুর্যের গলার খোলা অংশটুকুতে মারের দাগ দেখতে পেল। ফর্সা গালের নিচের অংশেও কালো দাগ হয়ে আছে। মনে হচ্ছে কেউ লাঠি বা বেল দিয়ে মেরেছে। আবেশ মাধুর্যের সামনে হাঁটু ভাঁজ করে বসতেই চোখ গেল হাতের দিকে, ঘা হয়ে আছে জায়গাটুকু। কাছে এগিয়ে গিয়ে অস্থির কণ্ঠে বলল, তোমার শরীরে এইগুলো কি? আর হাতে এই মেয়ে? আবেশের বাকি কথাটুকু শেষ হওয়ার আগেই সাজানো গোছানো বাসরঘর আগোছালো। পাশেই অচেতন অবস্থায় পড়ে আছে নববধূ। আবেশ অস্থির কণ্ঠে বারবার ডাকছে,
নিজের হাতের তালুতে মাধুর্যের হাত নিয়ে ঘষতেই বুঝতে পারল মাধুর্যের শরীর অত্যাধিক গরম। লাইটের আলোতে আবেশ ভালোভাবে পর্যবেক্ষণ করলো মাধুর্যকে। শরীরের যে অংশটুকু বেরিয়ে আছে সেখানে কালো কালো দাগ, নয়তো রক্ত জমাট বেঁধে আছে। গলার ঠিক পাশেই রক্ত জমাট বেঁধে আছে। আবেশ চমকে উঠল মাধুর্যের শরীরে এত মারের দাগ দেখে। হাজারো প্রশ্ন মাথায় ঘুরপাক খেলেও পাশে থাকা গ্লাস থেকে মাধুর্যের মুখে পানি ছিটিয়ে দিয়ে বলল, এই মেয়ে, ওঠো। তোমার কোথায় কষ্ট হচ্ছে? আমার হাতে। মাধুর্য বিড়বিড় করে বলতেই আবেশ দেখল একটু একটু জ্ঞান ফিরেছে মাধুর্যের। তোমার এই অবস্থা হলো কিভাবে? এই মেয়ে। মেয়ে উচ্চারণ করতেও গিয়েও থেমে গেল আবেশ। খুব করে মনে করার চেষ্টা করলো মেয়েটার নাম। বিয়ের আসরে শুনেছিল, তবে একদম মনে আসছে না। আম্মু, আমি পানি খাবো। আম্মু, পানি দাও। আম্মু, আমি যে মারা যাচ্ছি। মাধুর্য চোখ বোঝা অবস্থায় অস্থির কণ্ঠে বলতেই আবেশ পানি এগিয়ে দিলেও মাধুর্য আবার জ্ঞান হারায়। আবেশ বারবার ডাকছে, হাত উঠিয়ে পুড়ে যাওয়া জায়গায় ফু দিয়ে দিচ্ছে। কোনো উপায় না পেয়ে মাধুর্যকে কোলে তুলে নেয়। আবেশের অনুভূতি শূন্য। তার বিরক্ত লাগছে, আবার সহানুভূতিও হচ্ছে। আলতো হাতে আগোছালো বিছানায় মাধুর্যকে শুয়ে দিয়ে বেরিয়ে যায় ঘর থেকে। বিয়ে বাড়িতে মোটামুটি হইচই আছে। ড্রয়িং রুম থেকে কথার আওয়াজ আসছে। আবেশ কোনো কিছু না ভেবে আড্ডার আসরে বসে থাকা ইরাকে বলল, ভাবি, আই নিড টক টু ইউ, ইটস আর্জেন্ট। বাসার ঘরে বিড়াল মারা শেষ শালাবাবু? টিটকারি মেরে বলল আবেশের দুলাভাই মাহমুদ। আবেশের কোনো ভাবান্তর দেখা গেল না। সে আবারও গম্ভীর স্বরেই বলল, ভাবি, ইটস আর্জেন্ট। তুমি আসতে পারলে বলো, না হলে আমি বাইরে যাচ্ছি। মাহমুদের কথা শুনে হাসির আসরে যোগ দিয়েছিল ইরা। আবেশের থমথমে মুখ দেখে কথা না বাড়িয়ে উঠে দাঁড়ালো। আবেশের পাশাপাশি দাঁড়িয়ে বলল, বিয়ে করতে চেয়েছিলে না, কিন্তু সঠিক কাজটা ঠিক করে ফেলেছো, তাই না? আমাকে ডাকো ভাবি। আবেশ একটা রুমের দিকে ইশারা করে বলতে ইরা সিরিয়াস গলায় বলল, এই আবেশ, কি হয়েছে বলো তো? তুমি আম্মাকে ডেকে আমার রুমে নিয়ে আসো, তারপর বলছি। আবেশ অপেক্ষা না করে গটগট পাক ফেলে চলে গেল। এরা হতবিহ্বল হয়ে দাঁড়িয়ে আছে। তারা যা সন্দেহ করেছিল সেটাই কি হয়েছে? আবেশ থমথমে মুখে বসে আছে মাধুর্যের পাশে। মেয়েটা কাঁপছে, জ্বর এসেছে বোধহয়। কি জ্বালা! ওইদিকে ইরা আম্মাকেও আসছে না। দরজার দিকে অসহায় চোখে তাকিয়ে মাধুর্যের হাত ধরে পড়ে যাওয়া জায়গায় মেডিসিন লাগিয়ে দিল। মাধুর্য নড়ে চড়ে উঠছে। সিল্কের বেনারসি বারবার সরে যাচ্ছে মাধুর্যের শরীর থেকে। আবেশ বিরক্ত হয়ে উঠল। আমা তো স্লিপিং পিল নিয়েছেন, আবেশ ঘুমিয়ে গিয়েছেন। ইরা রুমে এসে দাঁড়িয়ে বলল। চারদিকে তাকিয়ে আটকে উঠল সে। পুরো ঘর আগোছালো। খাটের মাঝ বরাবর শুয়ে আছে মাধুর্য, মুখ শুকিয়ে গেছে। ইরা অস্থির কণ্ঠে বলল, ওর কি হয়েছে? এই আবেশ, ও কি তুমি মেরেছো? ইরা জলদি মাধুর্যের পাশে বসে আবারও অস্থির কণ্ঠে বলল, কথা বলছো না কেন? তুমি ওকে মেরেছো? ছি, তুমি এমনটা করবে আমি ভাবতে পারিনি আবেশ। প্লিজ স্টপ ভাবি, লুক হার। ওর শরীরে নতুন পুরনো মারের দাগ। কেন? কিভাবে? আই ডোন্ট নো। মানে? ইরা অবাক চোখে তাকিয়ে প্রশ্ন করতে আবেশ মাধুর্যের গলার দিকে ইশারা করে বলল, দেখো ওখানে, আর হাত দেখো, মনে হচ্ছে কেউ ইচ্ছা করে পুড়িয়েছে। আবেশের কথা শুনে ইরা মাধুর্যের গলা আর হাত দেখে বিস্ময়ে পড়ে গেল। মৃদু আর্তনাদ করে বলল, এত মারের দাগ? হ্যাঁ, সেটাই তো বলছি। কেন? আমি জানি না আবেশ, মেয়েটাকে আগে সিকিউর করি। ওর শরীরে জ্বর। তুমি কাইন্ডলি আমার মেডিকেলের কিটসটা নিয়ে এসো। আবেশ কথা না বাড়িয়ে দ্রুত পা ফেলে চলে গেল। মেয়েটার শরীরে নির্যাতনের চিহ্ন কেন না সে ভাবতে পারছে না। তীব্র খারাপ লাগা জেকে ধরল মনে। আবেশ, ওর শরীরের প্রত্যেকটা জায়গায় মারের দাগ। তাকে কেউ প্রতিদিন মারতো, ইভেন আজকেও মারা হয়েছে।
ইরা রুমের দরজা খুলে সরাসরি আবেশকে সব বলতেই আবেশের কপালে চিন্তার ভাঁজ পড়ল। চিন্তিত কণ্ঠে বলল, কে মারবে ভাবি? জানি না, তবে প্রচণ্ড ভয় পেয়ে আছে, সেই সাথে শারীরিক মানসিকভাবে উইক। মেয়েটাকে তোমার সাথে নিয়ে যাও ভাবি। বাসা ভর্তি মেহমান আবেশ, প্লিজ নিজেরা কন্ট্রোল করো, আর এই ইঞ্জেকশনটা রাতে পুশ করে দিও, আমার দোহাই লাগে তোমার। এরা আবেশের হাতে ইঞ্জেকশন গুজে দিয়েই চলে যায়। আবেশ কিছু ডাকলেও না শুনে এগিয়ে যায়। আবেশ দোটানায় পড়ে গিয়ে রুমে ঢুকে, যেখানে তার বিবাহিত স্ত্রী আছে, কে এইভাবে মারতে পারে তাকে? তবে কি তার বাড়ির কেউ? সূর্যের হালকা মিষ্টি কিরণ মাধুর্যের মুখে উষ্ণ পরশ দিতেই ঘুম ভেঙে যায় তার। শরীরে হালকা ব্যথায় পিটপিট চোখে তাকিয়ে নিজেকে নতুন পরিবেশে আবিষ্কার করতেই ভরকে যায়। তড়িঘড়ি করে উঠে বসতে গেলে সামনে থেকে গম্ভীর কণ্ঠে ভেসে আসে, রিল্যাক্স, হাইপার হওয়ার কিছু নেই। মাধুর্য আরেক দফা অবাক হয়। নিস্তেজ চোখে তাকাতেই শ্যামবর্ণের মুখের অবয়ব তার সামনে ভেসে ওঠে। গালে থাকা চাপ দাড়িগুলো সেই সাথে ঘন পল্লবে ঢেকে থাকা। চোখের সাদা অংশের মাঝে কালো কুচকুচে একটা তিল যেন চোখ ধাঁধালো। মাধুর্য অবাক চোখে এক নজরে তাকিয়ে আছে। আবেশে অপ্রস্তুত হয়ে চেয়ারের হেলান ছেড়ে উঠে দাঁড়ায়। গাম্ভীর্যতা ধরে রেখে বলল, আমার দায়িত্ব শেষ, নিজের যত্ন নিজেই নিতে শেখো। ও হ্যাঁ, শরীরেও ব্যথা আছে? আবেশ উত্তর না পেয়ে ওয়াশরুমের দিকে পা বাড়ায়। মাধুর্য ঘোরের মাঝে আছে। কাল কি হয়েছে মনে করার চেষ্টা করলো। সেই বীভৎস ঘটনা, তারপর বিয়ের আসর, বাসর ঘরে আবেশের ব্যবহার, সবকিছু মনে পড়তেই ভয়ে চুপসে যায় সে। অস্থির হয়ে ওঠে। শরীরে টান টান ব্যথার অস্তিত্ব পায়। বেল্টের আঘাত যেন ধেয়ে আসছে তার দিকে ভেবে চিৎকার করে বলল, মেরো না আমায়, মেরো না, ছেড়ে দাও। আবেশ সবেমাত্র ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বের হয়েছে। মাধুর্যের এমন চিৎকার শুনে কাছে এসে বলল, কে মারবে? এই মেয়ে, চিৎকার করছো কেন? থামো বলছি। আবেশের কথা শুনে হাউমাউ করে কেঁদে উঠল সে। অনুনয়ের সুরে বলল, আমায় বাঁচান আবেশ ভাইয়া, বাঁচান, আমার যে কষ্ট হচ্ছে, প্রচণ্ড কষ্ট হচ্ছে। আমি আছি, এই দেখো আমি আছি, কিচ্ছু হবে না। কে মারতে চায় তোমায় বলো আমাকে। আবেশ নরম কণ্ঠে বলতেই মাধুর্য চুপ হয়ে যায়। নিজেকে স্বাভাবিক করে বসে রইল। সারা রাত বাসর ঘরে থেকেও কাজ হয়নি, দিনও লাগবে নাকি ছোট ভাইয়া? দরজার বাইরে থেকে ভেসে আসা কণ্ঠে আরো বিরক্ত হলো আবেশ। হুঙ্কার দিয়ে বলল, ফাজলামো করবে না, ভাগ এখান থেকে। নাফিজা দরজার বাইরে থেকে বড় ভাইয়ের উদ্দেশ্যে আরো কিছু বলার জন্য উদ্যত হতেই থামিয়ে দেয় তাদের আম্মা মাহফুজা হাসনেয়াত। দরজার বাইরে থেকে আবেশকে উদ্দেশ্য করে বলল, বউকে নিয়ে এসো আবেশ, একটু পর তাদের বাড়ির উদ্দেশ্যে যেতে হবে, আজ নিয়ম আছে। আবেশ হাতে রাখা তোয়ালে ছুঁড়ে মেরে বলল, এই সব কিছু আমার উপর চাপিয়ে দাও কেন আম্মা? আবেশ, যা বলেছি তাই করো। আবেশ রাগে আজও লাথি মারল পাশে থাকা ল্যাপটপ ডেস্কে। মাধুর্য সব শুনে ভেতর থেকে কেঁপে উঠল। চেনা ভয়ে কেঁপে উঠল মন। কাপা কণ্ঠে বলল, আমি যাব না আবেশ ভাইয়া। আবেশ অবাক চোখে তাকালো, ভ্রুকুচকে বলল, তোমার তো আনন্দ হওয়ার কথা, আমাকে জ্বালিয়ে শান্তি পাচ্ছ না? ফাজলামো করো আমার সাথে। মানা করে দিন, আমি যাব না। আবেশ রাগে কালকের মতো এগিয়ে যেতে চাইলেও পিছিয়ে গেল। হাতে সদ্য উঠানো ঘড়িটা ছুঁড়ে মারতে ইচ্ছা করলো, মারল না। ঘড়িটার দিকে তাকিয়ে বুক ভারী হয়ে উঠল। কত শত স্মৃতি জড়িয়ে আছে এই ছোট একটা ঘড়ির মাঝে। ভেবেই ঘড়িটাকে আঁকড়ে ধরল হাতে। নিয়ম পালনের উদ্দেশ্যে মাধুর্যের বাড়ির উদ্দেশ্যে আবেশ মার আদেশেই যাচ্ছে। পাশে মাধুর্য গুটিসুটি মেরে বসে আছে ঘোমটা টেনে। আবেশ এক নজর তাকিয়েও চোখ ফিরিয়ে নিল। পিছনের গাড়িতে তার বড় আপু নাবিহা দুলাভাই সাথে নাফিজা আছে। আবেশের সবকিছু বিরক্তি লাগছে, রাগে দপদপ করছে মাথা। ইচ্ছা হচ্ছে সব ভেঙে গুড়িয়ে দিতে। হাই স্পিডে ড্রাইভ করছে সে। মাধুর্য চুপ করে বসে আছে, তার কোনো ভাবান্তর নেই। গাড়িটা অ্যাক্সিডেন্ট করুক আর সে মারা যাক, এইটা বারবার চাইছে সে। কিন্তু সেই ইচ্ছা পূরণ না হয়েই তারা পৌঁছে যায় মাধুর্যের বাড়িতে। মাধুর্য গাড়ি থেকে নেমেই ভয়ে শিউরে ওঠে। বাসার ভেতর প্রবেশ করেই আবেশকে হুট করে জড়িয়ে ধরে ভয়ার্ত গলায় বলল, আমাকে নিয়ে চলুন, নিয়ে চলুন না প্লিজ।
মাধুর্য আবেশকে শক্ত হাতে জড়িয়ে ধরে রেখেছে, বিড়বিড় করে বলল। আমাকে নিয়ে চলুন আবেশ ভাইয়া। আবেশের মেজাজ বিগড়ে যাচ্ছে। পেছন থেকে সবার হাসাহাসির শব্দ কানে আসছে। এই মেয়ের কি কমন সেন্স নেই? করছেটা কি? আবেশ দাঁতে দাঁত চেপে বলল। তোমাকে মেরে ফেলতে নিয়ে আসিনি, তোমার বাড়ি এসেছি। আমি বাড়িতে যাব না, চলুন ফিরে যাই। বাবা, বিয়ে না হতে এত ভালোবাসা! মাহমুদ আবেশের হাতে কনুই দিয়ে খোঁচা মেরে বলতেই মাধুর্যের সম্ভিত ফেরে। নিজেকে আবেশের একদম কাছে পেয়ে সরে দাঁড়াতে গেলে নাফিজা সাইডে থেকে দাঁড়িয়ে আটকে দেয়। মুখে চওড়া হাসি টেনে বলল। ছোট ভাইয়া, তোমাদের দারুণ মানিয়েছে। মেড ফর ইচ আদার। একদম কারেক্ট শালিকা। ভেতরে চলো। নাবিহা কিছুটা রাগী স্বরে বলে মাধুর্যের দিকে ঘুরে দাঁড়ালো। কিছুটা গম্ভীর কণ্ঠে বলল। যেখানে সেখানে এভাবে জড়িয়ে ধরা দৃষ্টিকটু লাগে, এইসব বিষয় মাথা রাখবে। মাধুর্য কি বলবে বুঝতে পারল না, তবে নাবিহার কথা গ্রাহ্য না করে আবেশের হাত আবারও আঁকড়ে ধরল শক্ত করে। আবেশ হাত ছাড়িয়ে নিতে চাইলে দেখতে পেল মাধুর্য কাঁপছে, পা টেনে টেনে হাঁটছে। কিছু বলতে চেয়েও চুপ করে হেঁটে গেল সামনের দিকে। তার মাথায় একটা কথায় ঘুরপাক খাচ্ছে, নিজের বাড়িতে আসতে এত ভয় কেন তার? মাঝারি ধরনের একটা ফ্ল্যাটের সামনে দাঁড়িয়ে আছে সবাই। ওয়ালে সদ্য পেন্ট করানো যেমন গন্ধ আসে, ঠিক তেমন গন্ধের অস্তিত্বে মাধুর্যের গা গুলিয়ে এলো। আবেশের হাত খামচে ধরে দাঁড়িয়ে রইল দরজার বাইরে। মাহমুদ ডোর বেল চেপে মৃদু আলোচনায় মজে উঠল নাফিজার সাথে। হাত ছাড়ো। মাধুর্য শুনল না আবেশের কথা। দরজা খোলার আওয়াজে সামনের দিকে তাকালো আবেশ। মধ্যবয়সী ভদ্রমহিলা দাঁড়িয়ে আছেন, মাধুর্যের মা। উনি তাদের দেখে খুশি হলেও মাধুর্যের মুখে খুশি না দেখেই সবাই বেশ অবাক হলো। এমনকি একটা কথাও মাধুর্য বলল না। লতা বেগমের সাথে ভয়ে আড়ষ্ট হয়ে দাঁড়িয়ে আছে আবেশের সাথে। মাধুর্যের ভাই ভাবি এগিয়ে আসলে তাদের সাথেও কথা না বলে আবেশকে বলল। আমি রুমে যাব আবেশ ভাইয়া। হয়েছেটা কি? এমন ভাব করছো দেখে মনে হচ্ছে আমি তোমাকে ওনাদের কাছে বিক্রি করতে নিয়ে এসেছি। আপনি বুঝবেন না। মাধুর্যের বিড়বিড় করে বলা কথা আবেশের কানে যেতে আবেশ রেগে বলল। তাহলে বুঝাও, আর তোমার শরীরে মারের দাগ কেন? আবেশের প্রশ্ন শুনে মাধুর্য ভয় চুপসে গেল। চোখ তুলে চারিদিকে তাকাতেই ঝিমিয়ে থাকা ব্যথা বেড়ে গেল। পা টলছে তার। কি করে বলবে সে? তার জীবন যে নরকীয় এক ব্যথায় পরিপূর্ণ। অর্ধচন্দ্র নিকোষ কালো আধারে জলজল করছে সুবিশাল আকাশে। ঝিঝি পোকার ডাক ভেসে আসছে। দক্ষিণের জানালা খোলা, সেখান থেকে চাঁদের নম্র আলোর সাথে ভেসে আসছে কোমল বাতাস। মাধুর্য এসে থেকে বেডের ওপর বসে আছে, এক পাও নিচে নামাচ্ছে না। হাঁটুর মাঝে মাথা গুজিয়ে নির্লিপ্তভাবে বসে কাঁদছে। আবেশের সব কিছুতেই বিরক্ত লাগছে, ইচ্ছা হচ্ছে চলে যেতে, কিন্তু মাহফুজের করা রোধের জন্য সব মাটি চাপা দিয়ে বসে আছে। নিজের বাড়িতে এসে ভয়ের কি আছে বুঝতে পারছে না সে। বাড়ির সবাইকে দেখে অত্যন্ত ভালোই মনে হচ্ছে তার। রুমের মধ্যে ঢোকার আগে নাজিফা বলল। ছোট ভাইয়া, ভাবি খাবে না? আমাকে জিজ্ঞেস করছিস কেন? আমাকে তার বেতনভুক্ত কর্মচারী মনে হয় তোর? অবশ্যই, তুমি ভাবির বিনা পয়সার কর্মচারী, কারণ সে তোমার বউ। তার দায়িত্ব খোঁজ খবর রাখা তোমার কর্তব্য। যেখানে বিয়েটাই মানি না সেখানে আবার বউ? আবেশ তাচ্ছিল স্বরে বলতেই নাজিফা অবাক হয়ে কিছু বলতে যাবে, তার আগে মাধুর্যের ভাবি ইকরা কোথা থেকে এসে বলল। আপনাদের জন্য বাসর ঘর সাজানো হয়েছে। বলে নাজিফার দিকে তাকিয়ে বলল। আপু, তুমি একটু আমার সাথে এসো, তোমার শোয়ার রুমটা দেখিয়ে দিচ্ছি। নাজিফা হাসি মুখে এগিয়ে যাওয়ার আগে ফিসফিস করে বলল। টেক ইউর টাইম ব্রাদার, আই নো ইউ আর মাই বেস্ট ব্রাদার। তুমি সব সামলাতে পারবে। নাজিফার যাওয়ার দিকে তাকিয়ে আবেশ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। যতক্ষণ না সব কিছু জানবে তার শান্তি হবে না। সব কিছু এলোমেলো মনে হচ্ছে। এর শুরুটা কোথায় আর শেষ কোথায়? তোমার শরীরে এত মারের দাগ কেন? আবেশ রুমে ঢুকে সরাসরি প্রশ্ন করলো মাধুর্যকে। মাধুর্য চুপ করে ওভাবেই বসেছিল। আবেশের হঠাৎ করা প্রশ্নে চমকে ওঠে, থরথর করে কাঁপছে ভেতরে। অবাক চোখে তাকিয়ে বলল। কোথায়? মিথ্যা বলার চেষ্টা করবে না কিন্তু। আবেশের কথায় তেজ। মাধুর্য শাড়িটা ভালোভাবে পেঁচিয়ে নিল শরীরে, সেই সাথে অজানা ভয়ে ভরে উঠল মন। আবেশ ভাইয়া কি করে দেখতে পেল? তবে কি কাল রাতে?
এই মেয়ে, চুপ করে আছো কেন? উত্তর দাও। আমার শরীরে কোনো দাগ নেই। মাধুর্য কেঁপে উঠে উত্তর দিল। আবেশ মাধুর্যের সামনে দাঁড়িয়ে লুকিয়ে রাখা হাত টেনে বের করে বলল। এইসব কি? মাধুর্য হাই লুকানোর চেষ্টা করে বলল। গরম তেল পড়েছিল। আবেশ কিছু না বলে ঘোমটা টেনে সরিয়ে দিয়ে মাধুর্যকে টেনে তার রুমে থাকা আয়নার সামনে নিয়ে দাঁড় করিয়ে বলল। গলায় আর পিঠে কে মেরেছে তোমায়? মাধুর্য নিজেকে ছাড়িয়ে নিয়ে দূরে গিয়ে দাঁড়ালো। ভয় তার আত্মা কেঁপে উঠছে। দরজার বাইরে তাকিয়ে চুপ করে দাঁড়িয়ে রইল। আবেশ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে মাধুর্যের চোখ অনুসরণ করে পেছনে ফিরে তাকালো। কাউকে দেখতে না পেয়ে ধমকে উঠে বলল। কথা বলো না কেন? কেউ মারেনি। আমি পড়ে গিয়ে ব্যথা পেয়েছি আবেশ ভাইয়া। মাধুর্যকে বলে সম্বোধন করবে ভেবে পায় না। ভাইয়া বলাটা কতটা যৌক্তিক সে জানে না। তবে আবেশের করা প্রশ্নের মুখে থেকে বাঁচার জন্য মরিয়া হয়ে উঠেছে সে। আবেশ উত্তর না দিয়ে দরজার কাছে গেল। দরজা আটকে দিতে মাধুর্য হড়হড় করে বলল। দরজা আটকাচ্ছেন কেন? দরজা খুলুন। আমার উত্তর চাই, অ্যাট এনি কস্ট। আবেশ এগিয়ে গেল মাধুর্যের দিকে। মাধুর্য ভয়ে পিছিয়ে গিয়ে বলল। আমি উত্তর দিতে বাধ্য নই। মাধুর্যের ছোট একটা কথায় তখনই সবচেয়ে বড় আরেকটা ভুল করে বসে আবেশ। আবেশ মাধুর্যের একদম কাছাকাছি দাঁড়িয়ে আছে। যতটা কাছে দাঁড়ালে নিঃশ্বাসের শব্দ নির্বিঘ্নে একে অপরের মুখে আছড়ে পড়ে, ঠিক ততটুকু কাছে। মাধুর্য অস্থির হয়ে আছে, ছুটে পালানোর পথ খুঁজছে। তবে আবেশ যেভাবে পথ রোধ করে দাঁড়িয়ে আছে, পালিয়ে যাওয়ার উপায় নেই। মাধুর্যের অস্থিরতা দেখে আবেশ তীক্ষ্ণ কণ্ঠে বলল। তুমি উত্তর দিতে বাধ্য। বারবার বলছি কিচ্ছু হয়নি, সরে দাঁড়ান আমার সামনে থেকে। আমার উত্তর চাই। আবেশের একরোখা কথায় মাধুর্য মিয়ে গেল। ভয় গলা শুকিয়ে কাঠ হয়ে আসছে। কেউ যদি শুনে নেয় তাকে মেরে ফেলবে একদম। মাধুর্য অনুরোধ করে বলল। বারবার এক কথা জিজ্ঞেস কেন করছেন? বলছি তো আমি পড়ে গিয়ে ব্যথা পেয়েছি। আবেশের প্রচণ্ড রাগ হলেও মাথা ঠান্ডা রেখে বলল। আমাকে তুমি বোকা ভেবেছ? তোমার পুরো শরীরে দাগ হয়েছে কি করে? ওকে, তুমি যদি না বলো তোমার ফ্যামিলি বলবে। অ্যাজ এ হিউম্যান বিইং আমার দায়িত্বের মধ্যে পড়ে এটা। বলেই আবেশ দরজার দিকে এগিয়ে যায়। মাধুর্য চমকে ওঠে। আবেশ ভুলেও এই কথা জিজ্ঞাসা করলে সব শেষ হয়ে যাবে। আবেশ দরজা খুলে বেরিয়ে যায়। মাধুর্যের মা লতা বেগম বাইরেই দাঁড়ানো আছে। আবেশ ভনিতা না করে সোজাসুজি জিজ্ঞাসা করে। ওর শরীরের মারের দাগ কেন আন্টি? মাধুর্যের মায়ের কোনো ভাবান্তর দেখা গেল না। তবে মাধুর্য এসে আবেশের হাত টেনে ধরে ভয়ত কণ্ঠে বলল। আবেশ, রুমে আসুন প্লিজ, রুমে আসুন। রুমে যাও বাবা, ঘুমিয়ে পড়ো। লতা বেগম নির্লিপ্ত গলায় বললেন। আবেশ অবাক হয়ে কিছু জিজ্ঞাসা করতে গেলেই মাধুর্য একদম হালকা গলায় বলল। সব বলবো, রুমে চলুন প্লিজ। আবেশ কথা বাড়ালো না। তবে লতা বেগমের এমন ব্যবহার প্রচণ্ড ভাবাচ্ছে তাকে। এত স্বাভাবিক থেকেও সব যেন অস্বাভাবিক। তবে আবেশের এই ভুলটার জন্য মাধুর্যের হাত পা ঠান্ডা হয়ে আসছে। রুমে যাওয়ার পূর্ব পর্যন্ত আশেপাশে তাকিয়ে বলল। খুব বড় ভুল করেছেন আপনি। এই ভুলের মাসুল কারোর উপর না পড়ুক। ভুল সঠিক আমি জানি না, তবে সত্যিটা না জানলে তোমার পুরো পরিবারকে প্রশ্নের মুখে দাঁড়াতে হবে। আইনগত তুমি আমার পরিবারের দায়িত্বে এখন। আবেশের ছোট্ট একটা কথায় মাধুর্যের ভয় এক নিমিষেই যেন মিশে গেল। সে হঠাৎ উপলব্ধি করল তার চারপাশে হাজারো দিনের আলো, নিকোষ কালো আধারে ডুবে থাকা জীবনের সুন্দর সূর্যোদয়। ছোট্ট একটা বেলি ফুলের চারাগাছ খুলে রাখা জানালার পাশে সযত্নে মাটির টবে রোপণ করা। চাঁদের আলো সদ্য ফোটা কোলের ওপর আদর মাখছে। একটা বেলি ফুল থেকে সুবাস আসে, সেটা জানা নেই আবেশের। তবে তার কাছে মনে হচ্ছে সুবাস আসছে। তার সামনে দাঁড়িয়ে থাকা মানবের দিকে তাকাতে চেয়েও তাকালো না সে। শুধু নম্র কণ্ঠে বলল। তোমার ভয় নেই, দেখো কেউ নেই এখানে। তোমায় কে মেরেছে? মাধুর্য কাঁদছে, মুখে হাত চেপে দাঁড়িয়ে কাঁদছে, যার ফলে কান্নার শব্দ আটকে আটকে আসছে। আবেশ বিরক্তি প্রকাশ করলো না। সে এক দৃষ্টিতে বেলি ফুলের দিকে তাকিয়ে আছে। খানিকটা সময় পর রাগী কণ্ঠে বলল। কান্না থামাও। তুমি মুখ না খুললে আমি যাব তোমার পরিবারের কাছে। ভাইয়া আর বাবা মেরেছে। কেন?
আবেশ অবাক হয়ে প্রশ্ন করতেই মাধুর্য বলল, আর একটাও প্রশ্ন করবেন না প্লিজ, পাশের রুমে ওরা আছে, শুনে ফেলবে। মেরেছে কেন? কত জঘন্যভাবে মেরেছে। আবেশ মাধুর্যের হাতের দিকে তাকিয়ে বলল। মাধুর্য মুখে হাত দিয়ে কান্না আটকানোর আবারও বৃথা চেষ্টা করছে। তার ভয় হচ্ছে এই কথা কেউ শুনলে আবেশকেও ছাড়বে না। নিজে কান্না থামিয়ে কোনো রকম বলল, আমায় নিয়ে চলুন এখান থেকে, একটু কাজের ব্যবস্থা করে দিবেন। সত্যি বলছি, আমি আপনার জীবন থেকেও চলে যাব। নিয়ে যাব, কিন্তু বলো তোমায় মেরেছে কেন? আমি এত কিছু আজ এই মুহূর্তে বলতে পারবো না। শুধু একটা অনুরোধ, আমাকে কাল নিয়ে যাবেন এখান থেকে, দয়া করে রেখে যাবেন না। আবেশ নজর উঠিয়ে স্মিত চোখে তাকালো মাধুর্যের দিকে। লাল পাড়ের সাদা শাড়ি পরা মেয়েটার জন্য তার খারাপ লাগছে। খুলে যাওয়া লম্বা চুলের বেনিটা সামনে ঝুলে আছে অযত্নে। ফর্সা শরীরের মারের দাগগুলো স্পষ্ট। কতটা নির্মমভাবে মেরেছে ভেবে তীব্র রাগ হলো তার। কিন্তু কে জন্য এই জঘন্য আচরণ? সবকিছু তার আম্মা নিশ্চয়ই জানবে। এই ভেবে মৃদুস্বরে বলল, কান্না থামাও, আমি সাথে করেই নিয়ে যাব তোমাকে। সত্যি? মাধুর্য ভেজা গলায় প্রশ্ন করতেই আবেশ স্বাভাবিকভাবে জবাব দিল। আমি মিথ্যা বলা বা শোনা পছন্দ করি না। মাধুর্য জবাব দিল না। সামনে থাকা মানুষটাকে যতটা খারাপ ভেবেছিল তার থেকে হাজার গুণ ভালো মনে হচ্ছে তার। সে শুধু বাঁচতে চায়, তার নিকৃষ্ট দুনিয়া থেকে মুক্তি পেতে চায়। গাড়ি চলছে নীরব গতিতে। দুই পাশে গাড়ির সাথে ছুটে চলা গাছগুলো বাঁধনহারা। তার কথা রাখার জন্য আবেশ যে সকালেই নিজের বাড়ির উদ্দেশ্যে যাবে ভাবতে পারেনি মাধুর্য। ফিরে আসার সময় তার মা লতা বেগমের সাথে শুধু দেখা হয়েছে। হঠাৎ সকাল সকাল ফিরে আসার জন্য নাবিহা বারবার প্রশ্ন করলে আবেশ উত্তরে বলছিল, আমার কাজ আছে বড় আপু, আর একটাও প্রশ্ন করবে না। নাবিহা প্রচণ্ড রেগে আছে। কী ধরনের ম্যানার্স এইগুলা? সে ভেবে পায় না। সে ডিসিপ্লিন আর টাইম টেবিল মেনটেন করে। এর বাইরে কোনো কাজ হেরফের হওয়া একদম পছন্দ না তার। আবেশকে কিছু বলতে না পারলেও মাহমুদের সাথে তর্ক করেছে। আবেশ স্লো ড্রাইভ করছে। সকালে স্নিগ্ধ আলো এসে পড়েছে জানালা ভেদ করে। মাধুর্য চুপচাপ বসে আছে। শরীরে জ্বর আছে। তোমার নাম কি? আবেশ হুট করে প্রশ্ন করলো মাধুর্যকে। মাধুর্য ভাবনায় ছিল, তাই শুনল না। আবেশ শব্দ করে খেসে বলল, নাম নেই তোমার? মাধুর্য আবেশের কথা শুনে অবাক চোখে তাকালো। মাধুর্যের চাহনি দেখে আবেশ অপ্রস্তুত হয়ে পড়ল। লজ্জাজনক ব্যাপার। মাধুর্য বেশ অবাক হয়েছে। আবেশ তার নাম জানে না, কি করে সম্ভব? মাধুর্য। মাধুর্য স্বাভাবিকভাবে জবাব দিল। আবেশ মাধুর্যের নাম বার দুয়েক নিজে নিজে আওড়িয়ে বলল, পড়াশোনা করো? করতাম। মাধুর্য ধরে যাওয়া গলায় বলতেই আবেশ তাড়াহুড়ো করে বলল, এই মেয়ে, একদম কাঁদবে না। কথায় কথায় কান্নার স্বভাব পাল্টাও। তোমাদের মেয়েদের অভ্যাস বড্ড খারাপ। কান্না যে আমার একমাত্র সাথী। সে যখন গাল বিয়ে নামে, আমার ভেতরের সব কষ্ট যে লাঘব পায়। আবেশ উত্তর দিল না। মাধুর্যের দিকে এক নজর তাকিয়ে ড্রাইভিংয়ে মনোযোগ দিল। তার বাবা ভাই কেন মারত তাকে, এই প্রশ্ন করতে গিয়েও থেমে গেল। সব রহস্যের বেড়াজাল ঘুরে ফিরে একটা প্রশ্ন মাথায় আসছে। মাধুর্য মিথ্যা কথা বলছে না তো? বাবার বাসায় থেকে এসে ভালো লাগছে মধুমা? বললেন মাহফুজা হাসনায়েত। মাধুর্য রুমের মাঝে বসেছিল একা। অনেকক্ষণ আগেই আবেশের বাসায় এসেছে তারা। মাধুর্য কি বলবে খুঁজে পেল না। তবে মহিলার সাবলীল কণ্ঠে তার মনে প্রশান্তি বয়ে গেল। উঠে দাঁড়িয়ে পূর্ণ দৃষ্টিতে তাকালো মধ্যবয়সী মাহফুজার দিকে। মুখে বয়সের ছাপ অল্প বিস্তর পড়েছে। চোখে তার প্রগাঢ় চাহনি। ঠোঁটের কোণে এক চিলতে হাসি ঝুলিয়ে মাহফুজা আবার বলল, আমি আবেশের মা, চিনতে পেরেছো? আসসালামু আলাইকুম আন্টি। মাধুর্য ঘুমটা টেনে সালাম দিতে মাহফুজা হেসে বলল, আগে তো খুব আম্মু মা বলতি মধু। মাধুর্য অবাক হয়ে তাকালো। হঠাৎ করেই কেঁদে ফেলল। মাহফুজা হাসছে। মাধুর্য সোফায় বসে মুখ ঢেকে কাঁদছে। আবেশ রুমে ঢুকেই অবাক হয়ে গেল মাধুর্যের কান্না দেখে। কে মেয়েরে বাবা শুধু কাঁদে। আম্মা, ও কাঁদছে কেন? আবেশ রুমে ঢুকে প্রশ্ন করতেই মাহফুজা বলল, পুরনো মানুষ খুঁজে পেয়েছে না, কেঁদে উপায় কি? আবেশ অবাক হলো।
তবে কিছু বলল না। মাহফুজা মাধুর্যের মাথায় হাত বুলিয়ে দিতেই আবেশ গম্ভীর কণ্ঠে বলল, তোমার সাথে আমার কথা আছে আম্মা। আমি জানি তুমি কি বলবে আবেশ, তাই ফ্রেশ হয়ে আমার রুমে এসো। আবেশ অবাক হলো। তার মানে তার আম্মাও জানে মাধুর্যের শরীরের মারের দাগের কথা। মাধুর্য ধীর পায়ে আবেশের একদম সামনে গিয়ে দাঁড়ালো। চারদিকে তখন সূর্যের লাল আভা ফুটে উঠেছে। ভুবন মোহিনী রূপ যেন মাধুর্যের চোখে মুখে ফুটে উঠেছে এক চিলতে হাসির জন্য। মাধুর্যের চোখে টলমল করছে পানি, সেই সাথে মুখে ছোট্ট হাসিতে আবেশের কি হলো কে জানে। সে নিজের সব ভুলে মুগ্ধ চোখে তাকিয়ে রইল সেই হাসির দিকে। মাধুর্য কিছুটা কাছাকাছি দাঁড়িয়ে আবেশের হাত ধরে বলল, ধন্যবাদ জীবনের আরেকটা খুশি আমার দোরগড়ায় এনে দেওয়ার জন্য। আমি হ্যাঁ আপনি আপনি সেদিন আমাকে বিয়ে না করলে আমার আম্মু মাকে পেতামই না। আবেশ অবাক চোখে তাকালো মাহফুজার দিকে। মাহফুজা একরাশ হাসি মুখে নিয়ে দাঁড়িয়ে আছে। আবেশ ভ্রুকুচকে বলল, আম্মা ও কি বলছে? তোদের বলতাম না, আমার এক মেয়ে আছে, পরীর মতো মেয়ে। এই সেই মেয়ে যে আমার ছেলের বউ হয়ে আমার বাড়িতে এসেছে। আম্মা কার কথা বলছো তুমি? তোর মেহরুন আন্টির মেয়ে মাধু, আমার প্রাণ প্রিয় বান্ধবী। আবেশ খুব করে মনে করার চেষ্টা করলো। যখন মনে পড়ল মেহরুন আন্টির কথা তখন অবাক হয়ে বলল, তুমি ভুল করছো আম্মা। মাধুর্যের মায়ের সাথে মেহরুন আন্টির একদমই মিল নেই। মেহরুনকে কোথায় পেলি তুই? সত্যি বলছি আম্মা, উনি মেহরুন আন্টি না। উনি আমার মা নয়। মাধুর্য ভেজা গলায় বলতেই চমকে উঠল আবেশ। মাহফুজা জড়িয়ে ধরল মাধুর্যকে। তার চোখে পানি চিকচিক করছে। আবেশ কিছু বলতে গেলে মাহফুজা হাত উঁচিয়ে থামতে বলে তাকে। আবেশ চুপ হয়ে যায়, তাকিয়ে দেখে মাধুর্যের কান্নায় ভিজে ওঠা মুখশ্রী। আধার নেমেছে ধরনের মাঝে, পাখির কলতানে বিভোর হচ্ছে প্রকৃতি। দূর আকাশে কোনো চিত্রশিল্পী হলদে রং দিয়ে মেঘের বুকে আঁকিঝুঁকি করছে নিজ মনে। কখনো সুন্দর হয়ে ওঠা কোনো সুন্দর চিত্রকর্মের সাথে মিলে, আবার কখনো শিল্পীর ছুঁয়ে ফেলা মুচড়ানো কাগজে অসুন্দর চিত্র ফুটে ওঠে। রুমে আসো। আবেশ রুমের ভেতর থেকে থমথমে গলায় বলতেই মাধুর্য ভাবনা থেকে বেরোয়। চোখে মুখে শুষ্কতা বিরাজমান। ছোট করে বলল, একটু পর আসবো, আপনার চিন্তা করতে হবে না। তোমায় কে বলল আমি চিন্তা করছি? বারান্দার দরজা আটকে দিব, তাই রুমে আসতে বলছি। আবেশ সোফায় ল্যাপটপ নিয়ে বসে বলল। মাধুর্য জবাব দিল না। আবেশ ইমেল চেক করার জন্য ল্যাপটপটা খুললেও মনোযোগ দিতে পারল না। ল্যাপটপ পাশে রেখে কিছু একটা ভেবে বলল, তুমি সত্যি মেহরুন আন্টির মেয়ে? আপনার সন্দেহ আছে? তোমায় বিশ্বাস করার কোনো অবকাশ পাচ্ছি না, সব লুকিয়ে রাখছো। আবেশ শুরু চোখে প্রশ্ন করতে মাধুর্য কিছুটা রেগে পড়ল। আপনার বিশ্বাস অবিশ্বাস দিয়ে সব পাল্টে যাবে না। তোমার বাসায় যে আছে তার সাথে মেহরুন আন্টির কোনো মিল নেই। আমার খুব করে মনে আছে মেহরুন আন্টিকে। মাধুকে মনে নেই? মাধুর্য শুকনো কণ্ঠে বলল, না, মনে নেই। কিছু মানুষকে ভুলে যাওয়াই ভালো। মাধুর্য জবাব দিল না। বিষাদময় চোখে তাকিয়ে রইল আবেশের দিকে। হুট করে তার জীবন একরাশ আলো নিয়ে এসে দমকা হাওয়ার ন্যায় সব হেলে দুলে উঠছে। ভেতর থেকে নিগড়ে বেরিয়ে এলো বিষাদের হাওয়া। সে হাওয়া আবেশকে ছুঁতে পারল না। বিশাল বড় পর্দা ঠেলে ভেতরে ঢুকলো আবেশ। রুমের ঠিক মাঝামাঝি রাজকীয় চৌকি, চারপাশে কারুকাজ করা আসবাবপত্র। আবেশ যখন তার আম্মার রুমে ঢুকে তার চোখ জুড়িয়ে যায়। তার আম্মা আর আব্বাজান বড্ড শৌখিন মানুষ, যার দরুন রাজকীয় ছাপ প্রতিটা কোণায়। মাহফুজা সবেমাত্র রুমে এসে বসেছে। আবেশের উপস্থিতি বুঝতে পেরে একগাল হেসে বলল, এত অধৈর্য কেন তুমি? আম্মা, আমার ধৈর্য বড্ড কম, তুমি সেটা ভালো করেই জানো। জানি বলেই তো তোমাকে আসতে বলেছি আমার রুমে। মাহফুজা আবেশকে বসতে বললেন। আবেশ অস্থির কণ্ঠে বলল, আম্মা, তুমি জানো সব? জানি। বলেই হাফ ছাড়লেন মাহফুজা। কিছুক্ষণ চুপ থেকে বললেন, মেহরুনের সাথে তোমার যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছিল আমরা সিলেটে আসার পরেই, সেটা নিশ্চিত তোমার মনে আছে আবেশ? সেটা তো অনেক আগের ঘটনা আম্মা। তবে সাধু সিলেটে কিভাবে? আর ওই বাসায় মেহরুন আন্টির বদলে
অন্য কেউ যে মাধুর্যের মা। তুমি ভুল করছো আম্মা, ও মাধু নয়। আহ আবেশ, আমাকে সবটা বলতে দাও। মাহফুজা কিছুটা বিরক্তির রেখা কণ্ঠে ফুটিয়ে বলতেই আবেশ চুপ হয়ে গেল। মাহফুজ বললেন, তোমার আব্বুর কোম্পানিতে মাধুর্যের ভাই ইন্টারভিউ দিতে এসেছিল। সেখান থেকে কোনো সূত্রে জানতে পারি সে মাধুর্যের সৎ ভাই। মেহরুন হঠাৎ করেই হারিয়ে যায়, যার পর মাধুর্যের বাবা লতাকে বিয়ে করে আনলেন। লতা একান্তই সন্তান সাব্বির। মাধুর্যের বাবাকে দেখেই তোমার বাবা মাধুর্যের খোঁজ করে এবং পাওয়া যায়। আবেশ অবাক চোখে তাকিয়ে শুনছিল। তার মানে মেহরুন আন্টি নেই? তবে কি মাধুর্যের শরীরের মারের দাগগুলোর জন্য দায়ী তার ভাই আর বাবা? মাহফুজার দিকে তাকিয়ে বলল, আম্মা, হ্যাঁ বলো। মাধুর্যের শরীরে মারের দাগ আম্মা, তাকে প্রতিনিয়ত মারা হতো। আবেশের কথায় চমকে উঠলেন মাহফুজা। অবিশ্বাস্য কণ্ঠে বললেন, মারা হতো মানে? আমি জানি শাহিদ ভাই মাধুর্যকে চোখে হারায়। মাধুর্য নিজেই আমাকে বলেছে আম্মা। তুমি এই বিষয়ে মাধুকে আর কোনো প্রশ্ন করবে না আবেশ। আমি তোমার আব্বুর সাথে আলোচনা করব। মাহফুজা কপালে চিন্তারেখা ফুটিয়ে বলতেই আবেশ রুম থেকে বেরিয়ে যায়। কেমন অস্থির পরিবেশ চারদিকে ছড়িয়ে পড়ল। মাধু তার মানে সত্যি বলছিল বাসর ঘরে। ছোট ভাবি আসবো? নাজিফা রুমে ঢুকে খাটের উপর বসে বলতেই মাধুর্য একটু হাসলো। মেয়েটা রুমে ঢুকে অনুমতি চাইছে, ব্যাপারটা মজার। নাজিফা বসা থেকে উঠে দাঁড়িয়ে বলল, আই ভাবি, হাসলে তোমাকে মারাত্মক কিউট লাগে। হায়, আমার ভাই তো ফিদা হবে এই হাসি দেখেই। তোমার হাসি যে আমার হাসির থেকেও সুন্দর। আরে ধুর, আমার হাসি রাক্ষসীদের মতো, জোরে হাসলেই বড় ভাইয়া তাই বলে। নাজিফার কথা শুনে মাধুর্য হাসলো। নাজিফাকে শেষবার দেখেছিল সে যখন ছোট ছিল, একদম শিশু। নাজিফা মাধুর্যের হাত ধরে বলল, ছোট ভাবি শোনো, আমার ভাই আজ তো এক গোমরা মুখোয়ার রাখি, উপরে স্ট্রিক্ট কলেজ টিচার টাইপ, তবে মনের দিক থেকে একদম নাদান বাচ্চা টাইপ। জানো, আমার কোলে এখনও কাঁদতে চাই। শেষবার আপু। নাজিফা, আমার রুমে থেকে যা। নাজিফার কথা শেষ হওয়ার আগে আবেশ কাটকাট গলায় বলতেই নাজিফা ঘুরে দাঁড়িয়ে বলল, ছোট ভাইয়া, এটা মাধুর্য আপুর রুম, তাই জোর খাটাবে না। নাজিফা। আবেশ ধমক দিয়ে বলতে নাজিফা অসহায় চোখে মাধুর্যের দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, দেখলে, বলেছিলাম না, একদম কলেজ টিচার টাইপ। লাস্টবার বলছি, নাজিফা, রুম থেকে যা। আবেশের ধমক শুনে মাধুর্য কেঁপে উঠল। নাজিফা ভো দৌড় দিয়ে বেরিয়ে যায়। আবেশ মাধুর্যের দিকে তাকাতে মাধুর্য বেরিয়ে যেতে চাইলে রুক্ষ গলায় বলল, তুমি কোথায় যাচ্ছ? আপনি তো রুম থেকে যেতে বললেন। কানে কি কম শোনো? কি বললেন দেখুন। হ্যাঁ, এখন তো ঠিকই শুনেছ। তার মানে বয়রা না তুমি? আবেশ ড্যাম কেয়ার ভাব নিয়ে বলতে মাধুর্য রেগে যায়। তবে নীরবে বেরিয়ে যেতে চাইলে আবেশ তাড়াহুড়ো করে বলল, রেডি হয়ে আসো, আমি নিচে অপেক্ষা করছি। কোথায় যাব? মাধুর্য অবাক হয়ে জিজ্ঞাসা করতে আবেশ বলল, ভাবি, তোমাকে চেক আপ করাতে নিয়ে যেতে বলেছে। আমি যাব না। কারণ? আবেশ থমথমে গলায় বলল। মাধুর্য ভয় পাওয়া কণ্ঠে বলল, আমি ঠিক আছি, কিচ্ছু হয়নি আমার। তুমি আমার দায়িত্বে, তোমার হাফ ডিসিশন নেওয়ার অধিকার আমার আছে। মাধুর্য থমকালো। সুন্দর অনুভূতি গ্রাস করল ঝাঁক বেঁধে। নির্লিপ্ত চোখে তাকিয়ে রইল আবেশের দিকে। আবেশ কাবাট খুলে কিছু একটা নিয়ে বেরিয়ে যেতে আবার বলল, আর একটা কথাও আমি শুনতে ইচ্ছুক নই, তাই দ্রুত আসো। আবেশের যাওয়ার দিকে বিমোহিত চোখে তাকিয়ে মাধুর্য বিড়বিড় করল, সবটা ধোঁয়াশা আপনার কাছে, সেই ধোঁয়াশা কখনো না কাটুক আবেশ, আপনি যে সহ্য করতে পারবেন না। শিরশিরে বাতাস প্রবাহিত হচ্ছে, মৃদুমন্দ ছন্দ তুলছে আকাশ বেয়ে নেমে পড়া অবাধ্য জলের ধারা। অল্প বিস্তর আলোক ছটা পিলাচ্ছে বৃষ্টির মাঝে সূর্য। দূর আকাশ ঝলমলে, তবে হঠাৎ বৃষ্টির আগমন। মাধুর্য বিরস চোখে তাকিয়ে আছে। আবেশ পার্কিং এরিয়া থেকে বৃষ্টি মাথায় করেই পাশে এসে দাঁড়ালো মাধুর্যের। গলা খাকারি দিয়ে বলল, কিছু খাবে? খিদে নেই। ওকে ডান, হাওয়া খাও। আবেশ বিরক্তি নিয়ে বলল, এই মেয়েকে যা জিজ্ঞেস করে তার উত্তরে না থাকবেই। অসময় বৃষ্টি, তার উপর ইরা হসপিটালে নেই ভেবেই রাগ হলো আবেশের।
মাধুর্য হঠাৎ করে আবেশের দিকে ঘুরে দাঁড়ালো, বিনয় সুরে বলল, আমি বৃষ্টিতে ভিজবো? আবেশ পুরো কুচকে তাকালো, বৃষ্টির দিকে তাকিয়ে বলল, এই বৃষ্টিতে তোমার মাথাও ভিজবে না। প্লিজ, একটু হলেও ভিজবো আমি। আবেশ উত্তর দিতে পারল না, বুকে কিঞ্চিত কষ্টের আভাস পেল। তবে মাধুর্য যখন এক পা দুপা করে বাইরে বেরিয়ে গেল, তখন তার চোখে ভেসে উঠল পুরনো কিছু তিক্ত স্মৃতি। মাধুর্য হাত উঁচিয়ে ডাকলো আবেশকে। আবেশ সেই ডাকে সাড়া দিয়ে এগিয়ে গেল মাধুর্যের কাছে। মাধুর্যের সামনাসামনি দাঁড়িয়ে তার দুই গালে হাত রাখতেই মাধুর্য কেঁপে উঠে পিছিয়ে যেতে চাইল। আবেশকে হুট করে নিজের একদম কাছাকাছি পেয়ে কুকড়ে উঠল মাধুর্য। তার গালে বেয়ে গড়িয়ে পড়ছে বৃষ্টির পানি। আবেশ আলতো হাত রাখলো মাধুর্যের গালে। মাধুর্য চোখ বুজে ফেলল সাথে সাথেই। টুপটাপ করে বৃষ্টির ফোঁটা ঝংকৃত হচ্ছে। তেজ বেড়েছে বৃষ্টির। নিদারুণ আবেশিত ছন্দে তুলছে পিচডালা ঝকঝকে রাস্তার ওপর। অসময় বৃষ্টির জন্য সবাই মাথা গুজার আশ্রয় খুঁজতে ব্যস্ত। মাধুর্য হালকাভাবে চোখ খুলে তাকালো। আবেশ তাকিয়ে আছে তার দিকে, স্থির তার চোখের দৃষ্টি। মাধুর্য বেশ কিছুক্ষণ তাকিয়ে থেকে অবাকের রেশ কাটিয়ে বলল, ঠিক আছেন আপনি? আমার হাজার রাতের ঘুম ফিরিয়ে দিতে পারবে মাধবীলতা? মাধুর্য থমকালো। তার কানে ঝনঝন করে উঠল মাধবীলতা ডাকটা। অজানা সুখ মিশ্রিত হিমেল বাতাস প্রবাহিত হলো তার অন্তরে। মাধবীলতা ডাকটা বহুকাল পর আবার শুনল। শেষবার ডাকটা শুনেছিল সেই 7 বছর আগে একটা চিঠিতে। সে চিঠিটা যত্ন করে রেখেছে সে। সিলেট চলে আসার পর আবেশ প্রতিনিয়ত চিঠি দিত তার মেহরুন আন্টির কাছে, মাধুর জন্য, তার আম্মার পরি মায়ের জন্য। তারা যখন গ্রাম ছেড়ে শহরে আসে, হঠাৎ সব এলোমেলো। একের পর এক চিঠি জমা হলো ডাক বাক্সে। সব হারিয়ে গেল। আবেশ সেই সব ভেবে গম্ভীর হয়ে উঠল। মাধুর্যের দিকে প্রগাঢ় চাহনিতে তাকিয়ে বলল, পারবে? আবেশ? মাধুর্য কাপা গলায় ডাক দিতেই আবেশের হুঁশ ফিরে। মাধুর্যের কাছাকাছি দেখে নিজের ভুল বুঝতে পেরে সরে দাঁড়িয়ে থমথমে গলায় বলল, বাসায় চলো। আপনি ঠিক আছেন? আমার ভালো আমি বুঝতে পারি, সেটা তোমার না ভাবলেও চলবে। আবেশের অভিমান কণ্ঠস্বরে মাধুর্যকে কাঁপিয়ে দিল ভেতর থেকে। নির্লিপ্তভাবে চেয়ে রইল আবেশের দিকে। আবেশ পাত্তা না দিয়ে মাধুর্যের হাত টেনে ধরে নিয়ে যায় গাড়ির দিকে। মাধুর্য খুব ধরে বুঝতে পারছে আবেশের রাগ, কিন্তু সে যে নিরুপায়। পশ্চিমা আকাশের কোলে সূর্য হেলে পড়েছে। সোনালি রোদ দোল খাচ্ছে হাওয়ার তালে তালে। বিশাল ড্রয়িং রুমে আভিজাত্য ছোঁয়া। ড্রয়িং রুমের পাশ দিয়ে উঠে গেছে সিঁড়ি। সিঁড়ির নিচে সাজানো বিভিন্ন পেন্টিং, সেই সাথে পরিবারের সবার ছবি। মাহফুজা হাসনায়েত, নজরুল হক, নাবিহা মাহমুদ, নাজিফা, ইরা, ফয়েজ, সবার ছবি পাশাপাশি। কিছুটা দূরেই আবেশের ছবি, তার নিচেই মাধুর্যের 7 বছর বয়সী লাল ফ্রকের ছবিটা দেখে বেশ চমকালো মাধুর্য। জানো ছোট ভাবি, এই পিচ্ছিকে আমি বড্ড হিংসে করি। নাজিফা মাধুর্যকে পুরো বাড়ি ঘুরিয়ে দেখাচ্ছিল। হঠাৎ ছবিগুলো দেখে মাধুর্য থমকে যায়। তার ছবিটা দেখে নাজিফার কথায় নিজের ছবি দেখে দৃষ্টি ফিরিয়ে বলল, কেন? আম্মা, বড় ভাইয়া, ছোট ভাইয়া আমার থেকে এই বাচ্চাটাকে বেশি ভালোবাসে। নাজিফা গাল ফুলিয়ে বলল। মাধুর্য অবাক চোখে তাকিয়ে বলল, নাজিফা, এই বাচ্চাটাকে সামনে পেলে কি করবে তুমি? তার লম্বা চুলগুলো কেটে ফেলবো, কারণ ছোট ভাইয়া বারবার বলে, দেখ কতটুকু একটা মেয়ে, চুল দেখলেই মনে হয় কালো মেঘমালা। তাহলে কেটে দাও। মাধুর্য তার লম্বা চুলগুলো আগোছালোভাবে ছেড়ে দিয়ে বলল। নাজিফা 2 লাফে পেছনে পিছিয়ে গেল। মুখে হাত দিয়ে বড় বড় চোখ করে তাকিয়ে বলল, তুমি? মাধু? হায় আল্লাহ। নাজিফা মাথায় হাত দিয়ে আফসোসের সুর তুলে আবার বলল, মাধুর্য থেকে মাধু? ধ্যাত নাজিফা, তোর 6 সেন্স এত ড্যামেজ হলো কবে? প্রথম নাম শুনেই তো দৌড়ে ফেলা উচিত ছিল। কাটবে না চুল? মাধুর্য হেসে বলতেই নাজিফা মাধুর্যের চুল ধরে বলল, ওই বাচ্চার চুল কাটতে চেয়েছি, আমার ভাবিন না। তাই কথা কেটে কুটে গেল। কি হচ্ছে? আমাকে তো নাজিপুরি ভুলেই গেছে নতুন ভাবি পেয়ে। ইরা ক্লান্ত গলায় মুখে হাসি নিয়ে বলল। নাজিফা লাফিয়ে ইরার কাছে গিয়ে মিষ্টি সুরে বলল,
বড় ভাবিকে ভুলে যাওয়া ইম্পসিবল, তবে ছোট ভাবিকে ভালোবাসা দিচ্ছি, নতুন তো তাই। মাধুর্য হেসে ফেলল। ইরা নাজিফার গাল টেনে দিয়ে মাধুর্যের দিকে তাকিয়ে বলল, ঘন্টা দুয়েক পর আমার রুমে এসো তো মাধুর্য। চারিদিকে অন্ধকার নেমেছে। বৃষ্টিরা কুণ্ডলি পাকিয়ে ধোয়ার মতো আকাশ বেয়ে ছড়ছে। শীতল বাতাসে অভিভূত প্রকৃতি। মাধুর্য গুটিসুটি পায়ে এগিয়ে গেল ইরার রুমে। রঙিন আলো জ্বলছে প্রত্যেকটা ঘরের কোণে। মাধুর্য যে দিকে তাকায় সব থেকেই নতুনত্বের ছোঁয়া পায়। বিশাল জায়গা জুড়ে বানানো হয়েছে বাড়িটা। নজরুল হক হুট করে সিলেটে এসে আমূল পরিবর্তন হতে পারবে কে ভেবেছিল। মাধুর্য চারদিকে পর্যবেক্ষণ করতে করতে এগিয়ে চলেছে। মাধুর্যের খেয়াল নেই সে কোন দিকে যাচ্ছে। অন্ধকারের মাঝে কারোর সাথে ধাক্কা লাগতেই চেঁচিয়ে ওঠে মাধুর্য। আবেশ তড়িঘড়ি করে মাধুর্যের মুখ চেপে ধরে বলল, স্টপ, চেঁচাচ্ছ কেন? মুখের ওপর থেকে। মাধুর্য বলার চেষ্টা করেও পারল না। আবেশ বুঝতে পেরে হাত সরিয়ে শাসিয়ে বলল, চেঁচাবে না। সন্ধ্যার পর উচ্চস্বরে কথা বলা আম্মা একদমই পছন্দ করেন না। মেরে ফেলেছিলেন একদম। এইভাবে কেউ আসে বুঝি? তুমি চোরের মতো করছো কেন? যে কেউ দেখলে চোর ছাড়া অন্য কিছু ভাববে না তোমাকে। আবেশের কথা শুনে প্রচণ্ড অভিমান হলো মাধুর্যের। সে তো আশেপাশে সব দেখেছিল, তাই বলে চোর বলবে? কোথায় যাচ্ছ? আবেশ ট্রাউজারের পকেটে হাত গুজে শটান দাঁড়িয়ে বলল। মাধুর্য জবাব না দিয়ে পাশ কাটিয়ে শান্তভাবে ইরার রুমের সামনে গিয়ে দাঁড়িয়ে বলল, আপু আসবো? এসো মাধুর্য। রুমের দরজা খুলে রাখাই। মাধুর্য একবার আবেশের দিকে তাকিয়ে ভেতরে চলে গেল। আবেশ স্তব্ধ হয়ে তাকিয়ে আছে। হঠাৎ হলোটা কি এই মেয়ের? মাধুর্য, আমি এখন তোমায় যা যা কোশ্চেন করব তুমি সংকোচ না করে জবাব দাও। এরা প্রফেশনাল ডাক্তারের মতো বলল। মাধুর্য চুপ করে রইল। এখানে আসার যে বড় ভুল হয়েছে সে বুঝতে পারছে। এরা মাধুর্যের মুখভঙ্গি দেখে দীর্ঘশ্বাস ছেড়ে মোলায়েম কণ্ঠের বলল, তোমার পুরো শরীরে জখম হয়েছে মাধুর্য। তোমার বিয়ের রাতেই আমি দেখেছি। আমি শিওর তোমাকে প্রায় প্রতিনিয়ত মারা হতো। ইরার কথায় মাধুর্য ডুকরে কেঁদে উঠল। শরীরের ব্যথা হু হু করে বেড়ে গেল যেন। অমানসিকভাবে তাকে মারা হতো। সে কিভাবে বলবে সেই কথা? তাও তার নিজের আব্বু মারত। ডোন্ট ক্রাই মাধুর্য, আমরা তোমার সাথে আছি। টেলমি, কি দিয়ে মারতো তোমাকে? কখনো বেল্ট দিয়ে, কখনো লাঠি দিয়ে। মাধুর্য কাঁদতে কাঁদতে বলল। ইরা উঠে দাঁড়িয়ে শক্ত করে জড়িয়ে ধরল মাধুর্যকে। রিল্যাক্স মাধুর্য, কিছু হয়নি, সব ঠিক হয়ে যাবে। কিচ্ছু ঠিক হবে না ভাবি। আব্বু ফিরলেই আমাকে নিয়ে যাবে ওই নরকে। তোমার সাথে কি জোর জবরদস্তি করা হতো মাধুর্য? ইরা কিছুটা মিয়ে যাওয়া গলায় বলতেই মাধুর্য নিচ থেকে পেঁচিয়ে ধরল ইরাকে। তার বিয়ের দিন সকালে ফিজিক্যালি হ্যারাস করার চেষ্টা করেছিল রাব্বির এক ভাই। সেদিন সে পাশে থাকা ইলেকট্রনিক টেবিলে ল্যাম্প ছুঁড়ে দিয়েছিল সেই কুৎসিত মানুষটার দিকে, যার ফলে ওই ছেলেটার মাথা ফেটে যায়। এই জন্যই তার মা ইচ্ছামতো মেরেছিল। সেই সাথে হাতে গরম ইস্ত্রি চেপে ধরেছিল। সেই কথা মনে হতেই মাধুর্যের শরীরে জ্বর উঠে যায়। মাধুর্য অনবরত কাঁদছে। এরা চিন্তিত গলায় বলল, মাধুর্য, তুমি ঠিক আছো মাধুর্য? মাধুর্য চোখের সামনে তার আব্বুকে দেখতে পাচ্ছে, যে মোটা বেল্ট নিয়ে এগিয়ে আসছে তার দিকে। পাশে দাঁড়ানো হাসি মুখে লতা বেগম। ইরাকে শক্ত করে ধরে রেখেই জ্ঞান হারায় মাধুর্য। আবেশ, এই আবেশ, কোথায় তুমি? মাধুর্যের অবস্থা বেহাল দেখে ইরা উচ্চস্বরে ডেকে ওঠে আবেশকে। আবেশ রুমের বাইরেই দাঁড়ানো ছিল। দ্রুত পায়ে রুমে ঢুকে মাধুর্যের দিকে তাকিয়ে বুকে মোচড় দিয়ে উঠে তার। অস্থির কণ্ঠে বলল, ভাবি, কি হয়েছে ওর? প্যানিক হয়ে গেছে, অতিরিক্ত ভয় পেয়ে আছে। তুমি ওকে নিয়ে তোমার রুমে যাও। আবেশ মাধুর্যকে ধরল। ইরা বাইরের দিকে তাকিয়ে বলল, আম্মা উঠে গেলে কেলেঙ্কারি হবে আবেশ। আমি তার সাথে এসব বিষয়ে আলোচনা করতে গেলে সোজা মানা করেন। আমি যেন মাধুর্যকে কিছু জিজ্ঞাসা না করি। আম্মা আমাকে এইটা বলেছে ভাবি। কথা না বাড়িয়ে দ্রুত নিয়ে যাও, আমি আসছি। ইরা আবেশকে তাড়া দিয়ে কিছু একটা খুঁজতে চলল।
আবেশ মাধুর্যের দিকে পূর্ণ চোখে তাকালো। তার মাধু তো হাস্যজ্জ্বল ছিল, চঞ্চল পাখির ন্যায়, আর উড়ার জন্য বিশাল আকাশ ছিল তার বাবা সাহেব। সে কিভাবে পারল একজন পিতা হয়ে নির্মম আচরণ করতে? খাটের মাঝামাঝি মাধুর্য শুয়ে আছে। একটু আগেই আবেশ কোলে তুলে নিয়ে এসেছে তাকে। এরা কড়া ডোজের মেডিসিন দিয়ে গেছে। মাধুর্যের মাথার পাশে খুলে রাখা জানালা, ঘরের সব কৃত্রিম আলো নিভানো। আকাশ পরিষ্কার, তবু হুট করে কালো মেঘ ভেসে আসছে নিয়ম বেঁধে। হাজারো অন্ধকার ভেদ করে উড়ে এলো জোনাকি পোকা। টিপটিপ করে চালাচ্ছে তাদের আগুনের শিখা। এক ঝাঁক আলো তো মাধুর্যের শুকিয়ে যাওয়া ঠোঁটের ওপর একটা জোনাকি পোকা বসল। ঝলমল করে উঠল মাধুর্যের মুখশ্রী। আবেশ বিমুগ্ধ চোখে তাকিয়ে দেখছে। ক্লান্ত মুখে প্রসাধনীর ছাপ নেই, তবুও যেন রূপকথার রাজকন্যা মাধবীলতা। নিজ মনে নামটা আউড়িয়ে লম্বা শ্বাস টেনে মাধুর্যের পড়ে থাকা হাতটা সযত্নে নিজের হাতের মুঠোয় নিয়ে বলল, মাধবীলতা, তোমার জন্য আমার অভিমান পাহাড় সম। হুট করে কেন এলে আমার অগোছালো জীবনে? দূরে ছিলে, বেশ ছিলে। ঝড়ো হাওয়ার মতো যখন এলেই সাথে করে কেন দুঃখ নিয়ে আসলে? আমি যে মানতে পারছি না মাধু। আবেশ, আপনাকে ছেড়ে চলে যাব আমি, এই তো আর কিছুদিন। আবেশ মাধুর্যকে ধরে উঠে বসাতেই তার মাথার সাথে মাধুর্যের মাথায় হালকা ধাক্কা লাগে। ব্যথায় শব্দ করে উঠে মাধুর্য। আবেশ অস্থির চিত্তে বলল, বেশি ব্যথা পেয়েছ? মাধুর্য না সূচকভাবে মাথা নাড়ালো। আবেশ মাধুর্যের কপালে হাত দিতে গেলেই পিছিয়ে যায় মাধুর্য। আবেশ তবু জোর করে মাধুর্যের কপালে হাত ঠেকিয়ে বলল, এখনো জ্বর নামেনি। দাঁড়াও, আমি ইরা ভাবিকে ডেকে দিচ্ছি। আবেশ বলেই উঠে চলে যেতে গেলে মাধুর্য হাত টেনে ধরে আবেশের। আবেশের হৃৎপিণ্ড কেঁপে উঠল। শীতল শিহরণ বয়ে গেল অন্তর জুড়ে। সকালের সদ্য নির্ছাড়া পাখিগুলো সবেই আবেশের বারান্দায় এসে বসেছে। তার স্বরে সুমিষ্ট কণ্ঠে ভারী করছে পরিবেশ। আষাঢ়ের বাড়িধারা একটু আগেই থেমেছে। গাছের পাতা নুয়ে পড়ছে বিন্দু বিন্দু মুক্তোর দানার মতো পানি। টুপটাপ আওয়াজ হচ্ছে। আবেশের মনেও দ্রিমডিম আওয়াজ করে উঠল। মাধুর্য অবিশ্রান্ত গলায় বলল, আমার আব্বু যদি আমাকে নিতে আসে, প্লিজ আমাকে তার কাছে ফেরত পাঠিয়ে দিবেন না। মাধুর্য জ্বরের ঘরে আছে, বেশ বুঝতে পারছে আবেশ। তাই মাধুর্যের পাশে বসে হাত রাখলো মাধুর্যের মাথায়। আদরের পরশ পেয়ে মাধুর্য মাথা টাকালো আবেশের বুকে। আবেশ আরেক দফা কেঁপে উঠল। কেমন অস্থিরতা ঘিরে ধরল তাকে। সেই সাথে মোহনীয় অনুভূতিতে ভারী হলো পরিবেশ। মাধুর্য কান্না মিশ্রিত গলায় বলল, জানেন আবেশ, তারা সম্পত্তির জন্য আমাকে মারতো। আমার নিজের আব্বু, যার প্রাণ ছিলাম আমি, আমার সব থেকেও ছিল না আবেশ। অনেক দিন গিয়েছে আমি না খেয়ে থেকেছি, অসুস্থতায় আত্মরা হয়ে পড়ে থেকেছি। ওরা আমার সম্পত্তি চায়, ওরা আমার কাছে দলিল চায়, কিন্তু কিচ্ছু আমার কাছে নেই। আমি বারবার বলতাম, ওরা আমায় বারবার মারতো। জানেন, রাব্বি আমাকে দিয়ে খারাপ কাজ করাতে চেয়েছি। মাধুর্য আর বলতে পারল না। গলা ভেঙে কান্না আসছে তার। হাউমাউ করে কাঁদতে ইচ্ছা হচ্ছে। সব যন্ত্রণা একের পর এক মনে পড়ছে। কোথায় তার আম্মু? কেন করলো বেইমানি? আবেশ থমকালো। রাগে চোয়াল শক্ত হয়ে উঠল তার। শাহেদ শেখ যে এতটা নিম্নমানের মস্তিষ্কের অধিকারী হয়ে গেছে সে ভাবতেও পারে না। মাধুর্যের দিকে তাকালো। হাতটা মাথায় রেখেই নম্র গলায় বলল, মাধু, কিচ্ছু হবে না, সব ঠিক হয়ে যাবে। এই দেখো, আমি আছি তো। কি ঠিক হবে আবেশ? আর মাধুর্য কাঁদছে কেন? মাহফুজা রুমে ঢুকে অস্থির কণ্ঠে বলল। মাধুর্য তখনও আবেশের বুকে মাথা ঠেকিয়ে আছে। আবেশ কি বলবে বুঝতে পারল না। নিজেকে স্বাভাবিক রেখে বলল, ও খারাপ স্বপ্ন দেখে ভয় পেয়েছে আম্মা, আর জ্বরও এসেছে। সে কি, আগে বলবি না আমায়? দেখি সর। মাহফুজা মাধুর্যের পাশে বসে তার মাথা নিজের কোলে নিয়ে বসে বলল। তার চোখে মুখে চিন্তার ছাপ। আবেশের দিকে তাকিয়ে বলল, দ্রুত ইরাকে ডেকে নিয়ে আই, আমি আছি আমার আম্মু মায়ের কাছে। আবেশ তাকিয়ে রইল তার আম্মার দিকে। মুখে তার ফুটে উঠেছে একজন চিন্তিত মায়ের প্রতিচ্ছবি। মাধুর্যকে ধরে দোয়া দুরুদ পড়ে ফু দিচ্ছেন তিনি। সযত্নে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। আবেশ তৃপ্তির হাসি হাসল।
সব মায়েরা তার আম্মার মতো কেন হয় না? আবিশ রাগে চোখে তাকালো মাধুর্যের দিকে। রাগে তার শরীর কাঁপছে। মাধুর্যের হাত থেকে ঘড়িটা ছিনিয়ে নিতে গেলে মাধুর্য সরে যায়। আবিশ রাগে সুরে বলল, বাচ্চামো করবে না মাধুর্য, আমার ঘড়িটা দাও। আগে বলুন, ঘড়িটা কে দিয়েছে আপনাকে? আবিশের রাগ বাড়ছে। মাধুর্য যশোরেই ছোটাছুটি করছে। কে বলবে কাল রাতে এই মেয়ে ভয় আর জ্বরে বিছানার সাথে লেগেছিল। তার সারা রাতের ঘুম হারাম করে দিয়েছে। আবার তার ওঠার আগেই নিজে উঠে তার ঘড়িটা নিয়ে লাফালাফি করছে। আবিশ দাঁতে দাঁত চেপে বলল, কে দিয়েছে, কেন দিয়েছে সেই সব কথা তোমার না জানলেও চলবে। মাধুর্য, ঘড়িটা দাও। মাধুর্য দিল না। ঘড়িটা উল্টে পাল্টে দেখছে। এত বছর ধরে আগলে রেখেছে আবেশ। সে তার ছোট ছোট হাত দিয়ে আবেশকে ঘড়িটা পরিয়ে দিয়ে বলছিল, আবেশ ভাইয়া, তোমার যখন আমার কথা মনে পড়বে এই ঘড়িটার দিকে তাকাবে। আবেশ সেদিন অবাক চোখে তাকিয়েছিল 7 বছর বয়সী মাধুর্যের দিকে। সে তখন সবেমাত্র 14 বছর বয়সের কৈশোরে পা দেওয়া কিশোর। ঘড়িটা পরার পরে আবেশের সে কি হাসি। পিচ্চি একটা মেয়ে তাকে উপহার দিয়েছে, তাও তাকে মনে করার জন্য। মাধুর্য তখন গাল ফুলিয়ে বসেছিল। হাসবে না আবেশ ভাইয়া, জানো আমি আম্মুর থেকে টাকা জমিয়ে জমিয়ে আব্বুকে সাথে নিয়ে তোমার জন্য ঘড়ি কিনেছি, আর নাজিফার জন্য একটা মেয়ে পুতুল। আমাদের যখন আবার দেখা হবে তখন আমার ছেলের সাথে ওর মেয়ের বিয়ে দিব। আবেশ সেদিন খুব হেসেছিল মাধুর্যের কথায়। মাধুর্য সেই সব কথা মনে করে নিজে হেসে উঠল। বিষাদময় হাসি। আবেশ মাধুর্যের দিকে এগিয়ে গিয়ে ঘড়ি আবার নিতে গেলে মাধুর্য ছিটকে দূরে গিয়ে দাঁড়ায়। হাসতে হাসতেই বলল, আবেশ, আপনি তো এখনো আমার সাথে দৌড়ে পারেন না। এত বড় হয়ে কি লাভ হলো শুনি? ফাজলামো করবে না মাধুর্য, ভালোভাবে বলছি, আমার জিনিস আমাকে ফেরত দাও। সেদিন তো খুব হেসেছিলেন, আজও হাসুন, দেব না ফেরত। মাধুর্য খামখেয়ালিভাবে বলছে। আবেশের রাগ তরতর করে বেড়ে চলছে, কারণ মাধুর্যের পেছনে খোলা বারান্দায় দরজা। যেভাবে পিছিয়ে যাচ্ছে আর কয়েক কদম গেলেই নিচে পড়বে। আবেশ তার নিজের শখের জন্যই দুটো বারান্দা বানিয়েছে, একটা আটকানো আর একটা খুলে রাখা। মাধুর্যের দিকে তাকিয়ে নিজেকে ঠান্ডা করে বলল, ওকে ফাইন, তুমি সামনে আসো, আই সোয়ার কিছু করব না। ছোটবেলার মতো ধোকা দিবেন, তাই না? আমি সামনে গেলেই খপ করে ধরে ফেলবেন আমার হাত। মাধুর্যের বাচ্চা সুলভ কথায় রাগ গলে পানি হয়ে গেল আবেশের। তবুও নিজের গাম্ভীর্যতা ধরে রেখে বলল, আমাকে তোমার বাচ্চা মনে হয় যে বাচ্চামো করব? আপনি তো বাচ্চাই, বাচ্চা না হলে কেউ মায়ের কাছে কাঁদতে যায় এখনো? মাধুর্যের কথা শুনে নাজিফাকে ঠাটিয়ে চর মারতে ইচ্ছা হলো আবেশের। তার সব সিক্রেট ফাঁস করে দিচ্ছে সে। তোমার সাথে চোখে নেই, পেছনে তাকিয়ে দেখো, খোলা বারান্দা। আবেশের কথায় মাধুর্য তাকালো। সত্যি সত্যি খোলা বারান্দা, বিভিন্ন গাছ দিয়ে ঘেরা, বনফুল ছেয়ে আছে লতানো গাছের মধ্যে। বৃষ্টির জন্য জমে আছে পানি। সবুজ ছোট ছোট ঘাস ঘিরে আছে মেঝেতে। বিশাল একটা পাত্রের মাঝে রাখা গুটি কয়েক পদ্মফুল। হাওয়ার তালে ঢেউ খেলছে জমে থাকা পানি। বনফুলে থেকে মন মাতানো সৌরভ ভেসে আসছে। মাধুর্য অবাক হয়ে গেল, এত সুন্দর। আবেশের দিকে তাকিয়ে বলল, এইটা আপনার বারান্দা? আমার কেন হবে, পাশের বাসা থেকে ধার করে এনেছি। আবেশ কাঠখোট্টা জবাব দিল। তার রুমের সাথে লাগোয়া দেখেও বোকার মতো প্রশ্ন। এইটা আপনার বারান্দা? হাউ বিউটিফুল হাউস কোয়েশ্চেন্স। কত সুন্দর। মাধুর্যের উচ্ছ্বসিত চোখ মুখ দেখে আবেশ মনের অজান্তেই বিড়বিড় করে বলল, এখানে যখন আকাশ বেয়ে বৃষ্টি ঝরে, বনফুল হাওয়ার তালে দুলে ওঠে, পদ্মপাতা তীর করে কাঁপে, তখন আমার অতি প্রিয় একজনের কথা মনে হয়, যে আমাকে অতল সাগরে রেখে হারিয়ে গিয়েও দুঃখের পসরা নিয়ে ফেরত এসেছে। কিছু বললেন? মাধুর্য প্রশ্নসূচক চোখে তাকিয়ে বলতেই আবেশ ঠোঁট নাড়ানো বন্ধ করে দেয়। মাধুর্য সেদিকে পাত্তা না দিয়ে বলল, আমি বারান্দায় যাই একটু। না, যাবে না। আবেশের না শুনে মাধুর্যের মন খারাপ হয়ে যায়।
হাতের ঘড়িটা পাশে থাকা ড্রেসিং টেবিলের উপর রেখে আবেশের দিকে তাকিয়ে বলল, আমি যাব, আর সেটা এক্ষুনি প্লিজ। মাধুর্য, আমি মানা করেছি, তুমি যাবে না। আবেশ দ্রুত হেঁটে মাধুর্যের দিকে এগিয়ে যায়। সম্পূর্ণ বারান্দার মেঝে শ্যাওলায় পিচ্ছিল হয়ে আছে বৃষ্টির কারণে। তারপর সামনে কংক্রিট নড়নড়ে হয়ে গেছে কিছুদিন হলো। সেখানে পা পড়লে যে কোনো সময় ভেঙে পড়বে। আজকে মেরামত করার জন্যই খুলে রেখেছিল সে। মাধুর্য, ওখানে পা দিও না, আর রুমে আসো দ্রুত। আবেশ ভেজা মেঝেতে পা রেখে শাসনের সুরে বলল। মাধুর্য পদ্ম ছুঁয়ে দিতেই তার ভেতর শিরশির করে ওঠে। পদ্মপাতা দোল খাচ্ছে, পদ্ম ফুল যেন মুখ উঁচিয়ে তাকে কিছু বলতে চাইছে। মাধুর্য উপরের দিকে তাকাতেই টুপ করে এক বিন্দু পানি তার চোখে পড়ে। সাথে সাথে খিলখিল করে হেসে ওঠে সে। আবেশ ঘরে চলে গেল। মুহূর্তেই তার দৃষ্টি অস্থির। কণ্ঠনালীতে সব শব্দ দলা পাকিয়ে আছে। কাঠগোলাপ, বেলি, এত কিছু। মাধুর্য কখন উঠে গেছে আবেশ টের পায়নি। বিশাল টবে রোপণ করা কাঠগোলাপের গাছ, যা বারান্দার একদম কিনারা ঘেঁষে লাগানো। অবশেষে হুঁশ ফেরে, আবারও কঠোর গলায় বলল, মাধুর্য, ওখানে যাবে না, জায়গাটা নড়বড়ে, ফেরত আসো। দেখুন, ফুল ফুটেছে, আমি একটা ফুল ছিঁড়েই চলে আসবো। মাধুর্য ভাবছে আবেশ তাকে মিথ্যা বলে সরিয়ে আনতে চাইছে। সে কথা না শুনেই এগিয়ে যায়। সাথে সাথেই পা পড়ে নড়ে বড়ে জায়গায়। কেঁপে ওঠে মাধুর্য। আবেশের দিকে মাধুর্য অসহায় চোখে তাকিয়ে বলল, এই জায়গাটুকু কাঁপছে কেন আবেশ? আবেশ যা ভয় পেয়েছিল সেটাই হলো। বৃষ্টির জন্য জায়গা আরও নড়েবড়ে হয়ে গেছে। মাধুর্যকে বলল, বারবার মানা করার পরেও কেন গেলে ওইখানে? তোমার একরোখা স্বভাব কবে যাবে শুনি? ছোটবেলায় যেমন জেদ ধরতে, এখনও সেই একই জেদ ধরে রাখো। ড্যাম! আবেশ, আমি পড়ে যাব, কিছু একটা করুন। যাও, সমস্যা নেই, ছেড়ে তো চলে যেতে চাও, সেটা না হয় এক্ষুনি হোক। আবেশের কথাগুলো মাধুর্য অবাক হলো। অনবরত কাঁদছে। নিচে তাকিয়ে দেখলো সম্পূর্ণ খালি জায়গা। চারতলার উপর থেকে পড়লে সে কি বাঁচবে? বাঁচার কথাটা মাথায় আসলেই সে হাসলো। কয়েকদিন আগেও নিজেকে শেষ করে দিতে চেয়েছিল, কোনো কিছু না ভেবেই। আর আজ বাঁচার প্রশ্ন মাথায় আসছে। হাত দাও। আবেশ হাত বাড়িয়ে বলল। মাধুর্য অস্থির কণ্ঠে বলল, আপনি এখানে এসেছেন কেন? দূরে যান। একটা কথাও বলবে না? আবেশ থমকে উঠে বলল। মাধুর্য এবার ভয় পাচ্ছে। সে মরে গেলে যাবে, কিন্তু আবেশের কিছু হলে? পেছনে যান আপনি, এখানে আসবেন না। হাত দিতে বলেছি মাধু। আবেশের কণ্ঠে আকুলতা। মাধুর্য দেখল আবেশ তার কাছাকাছি এসে দাঁড়াচ্ছে। নড়ে উঠল কংক্রিটের শক্ত আস্তরণ। আবেশ ভাইয়া, আমাকে ছেড়ে দিও না, আমি পড়ে যাব, আমার হাত শক্ত করে ধরো। মাধুর্য চোখ বন্ধ করে বারবার এক কথা বলছে। মাধুর্যের ভয়ার্ত চেহারা দেখে আবেশ হাসছে। আবেশ মৃদুস্বরে বলল, ধরে রাখতে পারছি না মাধু, ছেড়ে দিলাম। না না আবেশ ভাইয়া, ছেড়ো না প্লিজ, এখান থেকে পড়লে যে মরে যাব, একদম আল্লাহর কাছে চলে যাব, সাত আসমানে। আমিও যাব তোমার সাথে, সমস্যা নেই, দুইজনে মিলে হুড়পড়িদের সাথে খেলবো। আবেশ মাধুর্যের হাত আলগা করে দিতে মাধুর্য ভয়ে চিৎকার দিয়ে বলল, আবেশ ভাইয়া, আমি বাঁচতে চাই, আমি আল্লাহর কাছে যেতে চাই না। মাধুর্য চোখ খুলে দেখল তার গালে বেয়ে গড়িয়ে পড়ল নোনা জল। ছোটবেলায় ছোট ইটের টিবের উপর থেকে পড়ে যাওয়ার সময় আবেশ হাত টেনে ধরেছিল। ছোট ছিল বলেই অল্প উচ্চতায় ভয়ে কুঁকড়ে উঠেছিল। তবে আজ এই মুহূর্তে দাঁড়িয়ে নিজেকে সবচেয়ে অসহায় আর সুন্দর মুহূর্তের বিচরণে নিজেকে হারিয়ে ফেলেছে। আবেশ তার হাত শক্ত করে আঁকড়ে রেখেছে। মাধুর্য তার দিকে তাকিয়ে বলল, এখানে আসা ঠিক হবে না, আমি বুঝতে পারিনি। তুমি বোঝোটা কি? আবেশ একরোখা জবাবে জবাব দিল। মাধুর্য একদম ঝগড়া করতে চাইছে না, শুধু প্রার্থনা করছে কংক্রিট ভেঙে সে থুবড়ে পড়ুক নিচে, সমাপ্তি হোক তার অভিশপ্ত জীবনের। আমি যে বড্ড অবুঝ, এই বুঝদার পৃথিবীতে আমার ঠাঁই নেই। বেশি বড় হয়ে গেছো তুমি।
যাকে বলে মাত্রাতিরিক্ত। ছাড়ুন আমার হাত। মাধুর্য অভিমান নিয়ে বলল। তার মনে হচ্ছে কেঁপে কেঁপে উঠছে নিচের জায়গাটুকু। আবেশ মাধুর্যের হাত সত্যি সত্যি ছেড়ে দিল। মাধুর্য ভয় পেয়ে ওঠা কণ্ঠে বলল, আরে ছাড়লেন কেন? আমি পড়ে যাব তো। তুমিই তো বললে ছেড়ে দিতে। আবেশের কথায় মাধুর্যের রাগ লাগছে, তার পা শিরশির করছে। এই বুঝি ভেঙে পড়ল। মৃত্যুটা যত সহজে ভাবা যায় উপলব্ধি করার এক্সপিরিয়েন্সটা ভয়ঙ্কর ঠেকলো মাধুর্যের। যারা সুইসাইড করে তারা কেন একবার সামনে তাকিয়ে দেখে না? যদি সামনে তাকিয়ে দেখতো তাহলে হাজারো বাঁচার আগ্রহ জন্মাতো। থাকো তুমি, আমি যাই। ডাফার একটা। আবেশ রাগ নিয়েই বলল। মাধুর্যের মন খারাপ হয়ে গেল। তেজি গলায় বলল, চাই না আমার সাহায্য। মরলে মরবো, কারণ আমার মৃত্যু নিয়ে কারোর মাথা ব্যথাই নেই। আবেশ রুমের ভেতরে গিয়েও গেল না। আবারও মাধুর্যের সামনে দাঁড়িয়ে ওর মাথায় হাত রেখে পেছনের দিকে ঘুরিয়ে বলল, গাধি একটা, চোখ বন্ধ করে দুনিয়া দেখলে এমনই হয়। মাধুর্য তাকিয়ে দেখল সে ওই জায়গা থেকে অনেকটা দূরে দরজার সামনে দাঁড়িয়ে আছে। চট করে আবেশের দিকে ঘুরে বলল, এখানে কি করে এলাম? কেন, হাওয়ায় ভেসে উড়ে উড়ে। বলে আবেশ রুমের দিকে চলে যায়। ঘড়িটা নিজের হাতে উঠিয়ে মাধুর্যকে শাসিয়ে বলল, ভুলেও আর ওইদিকে পা বাড়াবে না। ইটস মাই অর্ডার। বললেই হলো ইটস মাই অর্ডার। গোমরা মুখ একটা। মাধুর্য বিড়বিড় করে বলতেই আবেশ বলল, পাগলের মতো প্রলাপ বকা অফ করে রুমে এসে আমাকে কৃতার্থ করুন মহারানী। আবেশ কাবার থেকে নিজের জামা কাপড় বের করে বলল। মাধুর্য কি বলবে খুঁজে পেল না। আবারও তাকালো নড়বড়ে জায়গাটার দিকে। ধরফুরিয়ে উঠল সে। রাত শেষে দিনের আভা ফুটে ওঠে, তেমনি হাজার দুঃখ শেষে সুখ আসে, বুঝলে মাধুর্য? এরা প্রশ্ন করতেই মাধুর্য চোখ তুলে তাকায়। এরা স্বভাবসুলভ হাসি দেয়। মাধুর্য মাথা নেড়ে হ্যাঁ বলতেই এরা ঘর গোছাতে গোছাতে বলল, তোমার বাবা ভাই কেন মারতো, কি জন্য মারতো, এসব জানার বিষয়। তাদের এখন অমানসিক নির্যাতনের জন্য পুলিশকে জানানো দরকার। ইরার কথায় আটকে উঠল মাধুর্য। মেয়ে যাওয়া কণ্ঠে বলল, আপু, আমি চাই না আব্বু কষ্ট পাক। শত হলেও সে আমার বাবা।